এখন আমি তোমাদের সামনে কস্টের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চ্যাপ্টারটার নাম আগে লিখে নিই, ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্টিং। টু কস্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে, এই চ্যাপ্টারটা নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করবো। তো চ্যাপ্টারটার নাম কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্টিং। আচ্ছা, আমরা যখন এই কস্ট অ্যাকাউন্টিং এর অঙ্ক করব, ঠিক আছে, অর্থাৎ নিউমেরিক্যাল পার্ট করব, বলতে পারো যে প্র্যাকটিক্যাল পার্টটা করব, তখন আমরা হোয়াইট বোর্ডে আসবো। ঠিক আছে, যেহেতু আজকে থিওরিটিক্যাল পার্ট করব, তাই বোর্ডে এসে কোনো লাভ নেই, তাই আমরা খাতায় করছি। তো চ্যাপ্টারের নাম লিখে নিলাম, কি লিখলাম, চ্যাপ্টারের নাম ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্টিং। তো তোমরা যদি তোমাদের বই খোলো, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। ম্যাক্সিমাম কি দেখবে, যখনই তোমরা কস্ট অ্যাকাউন্টিংটা পড়া আরম্ভ করবে, স্কুল হোক বা অন্যান্য কোচিং সেন্টার হোক, যেখানেই তোমরা পড়া আরম্ভ করবে, দেখবে ওরা কস্ট অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করে প্রথমে এই চ্যাপ্টারটা করায় না। সবাই আগে কস্ট শিট বলে একটা জিনিস আছে, কস্টিং আরম্ভ মানে কস্ট শিট দিয়ে আরম্ভ করে। তো আমি কস্ট শিটটা করাবো, বাট কদিন পরে করাবো। আগে যে কস্ট অ্যাকাউন্টিং আছে, ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্টিং কোথা থেকে এসছে, এই জিনিসগুলো, কস্ট অ্যাকাউন্টিং জিনিসটা কি, এই কস্ট অ্যাকাউন্টিং এর সুবিধা কি আছে, এর কি অসুবিধা আছে, ঠিক আছে, সমস্ত জিনিসগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করে নিই। তারপর আমরা পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা যে যা নিউমেরিক্যাল পার্ট আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি, ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্টিং। মানে কস্ট অ্যাকাউন্টিংকে আমরা বাংলায় বলি পরিব্যয় হিসাব নিকাশ। কি বলি আমরা বাংলায়? পরিব্যয় হিসাব নিকাশ। এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। তবে তোমাদের বলে দিই, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, সবাই তো আর কস্ট ট্যাক্স সাবজেক্টটা নাওনি, তবে ম্যাক্সিমাম স্টুডেন্টই কস্ট ট্যাক্স সাবজেক্টটা নিয়েছো, তারা পড়ছো। এবং যারা নাওনি, তারা যখন কলেজে উঠবে, কলেজে যখন বিকমটা পড়বে, তখন দেখবে তোমাদের কস্টিং বলে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, তো তখন সেই সাবজেক্টে তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। তো কেউ যদি কলেজের স্টুডেন্ট এই ভিডিওটা দেখো, তোমাদের হয়তো তোমরা ভাবতেই পারো তোমাদের তো ক্লাস 11-এ ছিল না, কিন্তু এখন করছো নতুন করে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই তাতে। তো যেই করুক, সবার জন্যই একই রকম পড়া, ঠিক আছে, সবার জন্যই একই সিলেবাস, সবার জন্যই একই রকম পড়া। তবে ক্লাস 11-এ যারা পড়ে তাদের একটু কম পড়তে হবে, আর যারা কলেজে পড়বে তাদের একটু ডিটেলসে পড়তে হবে। চ্যাপ্টার একই আছে, ঠিক আছে। হ্যাঁ, তবে কি ক্লাস 11-এ কলেজের মতন এত চ্যাপ্টার নেই, কলেজে যা চ্যাপ্টার আছে ক্লাস 11-এ অত চ্যাপ্টার নেই। তো যাই হোক, এত ডিটেলসে পরে আলোচনা করব। প্রথমে এখন তোমাদের মনে প্রশ্ন করে, স্যার আমরা যেমন পড়েছিলাম না, এই ধরুন ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, ঠিক আছে, হিসাব নিকাশের যে ইন্ট্রোডাকশন পার্টটা পড়েছিলাম, তো সেখানে কি শিখেছিলাম আমরা বলেছিলাম ফাদার অফ অ্যাকাউন্টস পড়েছিলাম। তো ফাদার অফ অ্যাকাউন্টস মানে অ্যাকাউন্টস এর জনককে, ঠিক আছে, এবার বলতে পারে অ্যাকাউন্টস এর ফাদারকে। আমরা কি শিখেছিলাম? আমরা বলেছিলাম অ্যাকাউন্টস এর ফাদার হচ্ছে তোমার লুকা প্যাসিওলি, যে কিনা 1494 সালে ইটালির ভেনিস শহরে তোমার ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং এর ডেভেলপমেন্ট করে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে কস্ট অ্যাকাউন্টিং এরও ডেভেলপমেন্ট করেছিল। কে কস্ট অ্যাকাউন্টিং এর ডেভেলপ করেছিল? কস্ট অ্যাকাউন্টিং ডেভেলপ করেছিল জেরম লি, তাই তো। তাহলে এখানে লিখি ফাদার অফ কস্ট অ্যাকাউন্টিং, একটা একটা পয়েন্ট করে লিখছি, তোমাদের জানা দরকার। ফাদার অফ কস্ট অ্যাকাউন্টিং, বা বলতে পারো ফাদার অফ কস্ট অ্যাকাউন্ট। আমরা ওখানে কি বলছিলাম? ফাদার অফ অ্যাকাউন্টস, ফাদার অফ অ্যাকাউন্টস বলেছিলাম লুকা প্যাসিওল। এখানে কি লিখো? ফাদার অফ অ্যাকাউন্টস লিখবো জেরম লি, জেরম লি, ঠিক আছে। এইবার আমরা কস্ট অ্যাকাউন্টিং এর ইভ্যালুয়েশনে চলে আসি। ইভ্যালুয়েশন মানে বিপ্লব। তো দেখো এক একটা করে পয়েন্ট বলছি। 1 নম্বর বলছি 15th সেঞ্চুরি, ঠিক আছে, 15th সেঞ্চুরি। আমরা বুঝতে পারছি 15th সেঞ্চুরি। এই 15th সেঞ্চুরিতে লিখো লুকা প্যাসিওলি। কি লিখলাম? লুকা প্যাসিওলি, যে কিনা ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং, ঠিক আছে, কি বললাম? ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং ডেভেলপ করেছিল, ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং ডেভেলপ করেছিল। তাহলে 1 নম্বর কি দেখলাম? 15th সেঞ্চুরিতে লুকা প্যাসিওলি নামক একজন ব্যক্তি, ঠিক আছে, সে কিনা ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং ডেভেলপ করেছিল, ঠিক আছে। এবার নাম্বার 2 তে চলে আসি। নাম্বার 2 কি বলছে? 17 and 18th সেঞ্চুরি,
17 and 18 সেঞ্চুরি, ঠিক আছে, অ্যাকাউন্টিং এর একটা স্মল ব্রাঞ্চ ডেভেলপ করা হয়েছিল, ঠিক আছে, এটা কোথায়, অ্যাকাউন্টিং এর একটা স্মল ব্রাঞ্চ ডেভেলপ করা হয়েছিল, কিন্তু সেটা কোথায় ডেভেলপ করা হয়েছিল, অ্যাকাউন্টিং এর যে স্মল ব্রাঞ্চ ডেভেলপ করা হয়েছিল সেটা ডেভেলপ করা হয়েছিল তোমার ফ্রান্স এবং জার্মানিতে, ফ্রান্স এবং জার্মানিতে, ঠিক আছে। তাহলে 17 অ্যান্ড 18 সেঞ্চুরিতে অ্যাকাউন্টস এর স্মল একটা ব্রাঞ্চ ডেভেলপ করা হয়েছিল যেটার নাম কিনা কস্টিং। তার মানে কি বুঝতে পারলে তোমরা, এটাই বুঝতে পারলে যে 15 সেঞ্চুরিতে লুকা প্যাসিওলি নামক একজন ব্যক্তি ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং ডেভেলপ করেছিল, ঠিক আছে, ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং ডেভেলপ করেছিল। 17 অ্যান্ড 18 সেঞ্চুরিতে এই অ্যাকাউন্টিং এর একটা স্মল ব্রাঞ্চ ডেভেলপ হয়েছিল যার নাম হচ্ছে কস্টিং, ঠিক আছে, এটা কোন দেশে, ফ্রান্স এবং জার্মানিতে। নাম্বার 3, ঠিক দ্বিতীয় বিশ্ব ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল ঠিক সেই সময় আমাদের ভারতবর্ষে অ্যাকাউন্টিং নিয়ে চর্চা করা হয়, কস্ট অ্যাকাউন্টিং চলে আসে, ঠিক আছে, কবে, এটা হচ্ছে তোমার 20th সেঞ্চুরি বা বলতে পারো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। এবং ভারতবর্ষের কোথায়, ভারতবর্ষের কলকাতা নামক একটা শহরে, ভারতবর্ষের কলকাতায়, ঠিক আছে, ইন্ডিয়ার কোথায়, কলকাতায়। ফাইনালি ফাইনালি 1959-এ, ঠিক আছে, ফাইনালি 1959-এ ভারতবর্ষে কস্টিং এর একটা ইনস্টিটিউট চালু হয়ে যায়, এবং সেটা এবং এই এই যে ভারতবর্ষে যে কস্টিংটা চালু হয়ে যায়, কস্টিং যে ইনস্টিটিউট আছে তার হেড অফিসটা কোথায় আছে জানো, তার হেড অফিস আছে আমাদের কলকাতা শহরে, ঠিক আছে। তো সেই ইনস্টিটিউটটার ফুল নেম কি, ইনস্টিটিউটের নাম হচ্ছে ICWAI, ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে, লেখো, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো আশা করি তাহলে এখনো পর্যন্ত আমি তোমাদেরকে কি বললাম, ইভ্যালুয়েশনটা নিয়ে আলোচনা করলাম। কস্ট অ্যাকাউন্টে 15 সেঞ্চুরিতে ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং ডেভেলপ করে লুকা প্যাসিওলি। তারপর বলছো 17 অ্যান্ড 18 সেঞ্চুরিতে অ্যাকাউন্টিং এর একটা স্মল ব্রাঞ্চ ডেভেলপ করা হয় যার নাম কিনা কস্ট অ্যাকাউন্টিং, এবং সেটা কোন দেশে ডেভেলপ করা হয়েছিল, ফ্রান্স এবং জার্মানিতে। তারপর বলেছিলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন চলছিল তখন ভারতে কস্ট অ্যাকাউন্টিংটা চলে আসে, ঠিক আছে, ভারতবর্ষের কলকাতা শহরে। তারপর ফাইনালি 1959-এ, ঠিক আছে, ভারতবর্ষে কস্টিং ইনস্টিটিউটটা চালু হয়, ঠিক আছে, সেটা কবে, 1959 সালে, এবং ইনস্টিটিউটটার নাম হচ্ছে ICWAI, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। আর একটা বলেছি, ফাদার অফ কস্ট অ্যাকাউন্টস কে, জেরম লি। এবার আমি তোমাদের সামনে আলোচনা করব এরপরে যে কোশ্চেন, এতক্ষণ তো ইভলিউশন নিয়ে আলোচনা করলাম, এবার আমাকে যে কোশ্চেনটা আলোচনা করতে সেটা হচ্ছে কস্ট, ঠিক আছে। তো কস্ট জিনিসটা কি, এবার আগে বলে দিই, কস্টকে আমরা বাংলায় বলি পরিব্যয়, কি বললাম, কস্টকে আমরা বাংলায় বলি পরিব্যয়। এখন হচ্ছে এই পরিব্যয় কাকে বলে, তো চলো আগে লাইনটা লিখে নিই, কি লিখতে পারি পরিব্যয় কাকে বলে। লেখো অল এক্সপেন্সেস ইনকার্ড, লেখো অল এক্সপেন্সেস ইনকার্ড all expenses incurred directly or indirectly related to product, directly or indirectly related to product, related to product is a cost, ঠিক আছে, তো is a cost। চলো আর একটা ডেফিনেশন লিখে নিই, তারপর আমরা ডিটেলসটা নিয়ে আলোচনা করছি। লেখো আর একটা, লেখো ইট ইজ আ, লেখো ইট ইজ আ মেজারমেন্ট, ইট ইজ আ মেজারমেন্ট in money of amount, in money of amount of resources, in money of amount of resources
ইউজড, ঠিক আছে, রিসোর্সেস ইউজড, ব্যাকেটে লেখো ম্যাটেরিয়াল, লেবার, আদার এক্সপেন্সেস। ব্র্যাকেট ক্লোজ করে লেখো ফর প্রোডাকশন অফ গুডস, ফর প্রোডাকশন অফ গুডস or rendering of services। তাহলে কি দেখতে পাচ্ছ, কস্ট কি লেখা আছে, বলছে অল এক্সপেন্সেস ইনকার্ড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাক্ট ইজ আ কস্ট। ঠিক আছে, তাহলে কস্ট জিনিসটা কি, কস্ট বলতে খরচকে বোঝাচ্ছে। তো বলছে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে, ঠিক আছে, বা কোনো একটা প্রোডাক্টের পেছনে সে ডাইরেক্টলি খরচ হোক বা ইনডাইরেক্টলি খরচ হোক সেটাকেই বলছে কস্ট। এই বলছি কোনো একটা প্রোডাক্টের পেছনে সে ডাইরেক্টলি যা যা খরচ করা হবে বা ইনডাইরেক্টলি যা যা খরচ করা হবে সব কটা খরচকেই বলা হয় কস্ট। আর কি বলেছে, যেটা পরের ডেফিনেশন দিয়েছে, এটা খুবই ভালো ডেফিনেশন দিয়েছে, বলছে ইট ইজ আ মেজারমেন্ট ইন মানি। ঠিক আছে, এটা মানির মাধ্যমে মেজার করতে হবে, পরিমাপ করতে হবে, মানি মানে অর্থের মাধ্যমে পরিমাপ করতে হবে, অফ অ্যামাউন্ট অফ রিসোর্সেস ইউজড। দেখো এই তোমরা বলতে পারো স্যার রিসোর্সেস জিনিসটা কি, তোমরা এখন বলতেই পারো রিসোর্সেস জিনিসটা কি। দেখো দেখতে পাচ্ছ এটা একটা পেন, ঠিক আছে, এই পেনটা ধরো আমি তৈরি করব, পেনটা কিনবো না, ঠিক আছে, সাপোজ আমি পেনটা তৈরি করব, আমার কাজটা হচ্ছে পেন তৈরি করে তারপর পেনটা বেচা। তো পেনটা তৈরি করতে গেলে কি করতে হবে স্যার, পেনটা তৈরি করতে গেলে পেনটা তৈরি করতে যা যা জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমাকে জোগাড় করতে হবে। যেই জিনিসগুলো জোগাড় করবো সেটাকেই আমরা বলছি রিসোর্সেস, অর্থাৎ বলতে পারো এর উপাদান, এলিমেন্ট। পেন তৈরি করতে যেই সমস্ত এলিমেন্ট লাগে, কি লাগবে, পেন তৈরি করতে তোমার কাঁচামাল লাগে মানে ম্যাটেরিয়াল, ঠিক আছে, তারপর পেন কাঁচামাল হলেই তো পেন তৈরি হয়ে যাবে না, তারপর কি লাগবে, পেনটা যে তৈরি করবে সেই ওয়ার্কার বা বলতে পারো লেবার লাগবে, ঠিক আছে, তারপরেও এক্সট্রা আনুষঙ্গিক কিছু খরচ আছে, এইগুলোকেই বলে রিসোর্সেস। তাই কি বলছি, ইট ইজ আ মেজারমেন্ট ইন মানি, এটা মানির মাধ্যমে মেজার করতে হবে, অফ অ্যামাউন্ট অফ রিসোর্সেস ইউজ, যেই সমস্ত রিসোর্স ইউজ করা হবে, কি কি রিসোর্স ইউজ করা হয়, ম্যাটেরিয়াল, লেবার, আদার এক্সপেন্সেস, অফ প্রোডাক্ট, অফ প্রোডাকশন অফ গুডস, ঠিক আছে, গুডসটা প্রডিউস করতে, ঠিক আছে, গুডস প্রডিউস করতে যে সমস্ত রিসোর্সেস ইউজ করা হবে এবং সেই রিসোর্সেস গুলো যদি মানির মাধ্যমে মেজার করা হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে কস্ট। আবার সবসময় যে আমি গুডসের উপরই ডিল করবো এমন কথা, সার্ভিসের উপরও ডিল করতে পারি। ধরো আমি একটা কোচিং সেন্টার চালাই, তাহলে কোচিং সেন্টার চালাতে গেলেও তো মিনিমাম কিছু খরচ আছে, ঠিক আছে, যে এই যে খরচগুলো হবে অর্থাৎ রিসোর্সেস গুলো যদি আমরা মানির মাধ্যমে মেজারমেন্ট করি তখন তাকে বলে কস্ট। এবার দেখো তোমাদের বই কি বলছে, তোমাদের বইতে কস্ট মানে পরিব্যয় কাকে বলে, তোমাদের বই বলছে সাপোজ যেটা বললাম এই পেন, একটা পেন তৈরি করতে, ঠিক আছে, ঠিক আছে, একটা পেন তৈরি করতে আমার তো বিভিন্ন উপাদান, বিভিন্ন এলিমেন্ট লাগছে, উপাদান মানে এলিমেন্ট, বিভিন্ন এলিমেন্ট বাবদ তো অনেক খরচ হচ্ছে, সেটাকেই বলছে কস্ট। তোমাদের বই বলছে যে সমস্ত দ্রব্য বা সেবা উৎপাদন করার জন্য, তোমাদের বইয়ের ভাষা বলছি, তোমাদের বইয়ে বলছে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করার জন্য, কোনো দ্রব্যর কথা কি বললাম, ধরো একটা পেন, ঠিক আছে, সেবা ধরো কোচিং সেন্টারের যে কোচিং সেন্টারটা চালাচ্ছি, ঠিক আছে, তো সেই জিনিসটা তৈরি করতে মানে এই সার্ভিসটা কমপ্লিট করতে, ঠিক আছে, বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়, তো ঠিক আছে, সেই উপাদান বাবদ যে ব্যয়টা হয়, যে খরচটা হয়, সেটাই বলছে কস্ট। এবং পাশাপাশি আরও বলেছে এখানে যে ব্যয়ের কথা বলছে, এখানে যে খরচের কথা বলছে না, বলছে যে সমস্ত খরচ ক্যাশে করা হবে, ঠিক আছে, যে সমস্ত খরচ ক্যাশে করা হবে, বা ধরো দ্রব্যের হস্তান্তর মানে ধরো ধরো আমি পেনটা তৈরি করতে গেলে আমার তো কিছু রিসোর্স বাবদ কিছু খরচ করতে হবে। তা সাপোজ এমন হতেই পারে আমার কাছে যেমন টাকা পয়সা নেই, আমি ধরো কারোর থেকে রিসোর্স নিলাম, ধরো ম্যাটেরিয়াল নিলাম বা লেবার নিলাম, কিন্তু তার বদলে আমি তাকে কিছু দিলাম, কি দিতে পারি, শেয়ার দিতে পারি, আমি যে কোনো জিনিস দিতে পারি, আমি তার থেকে এই জিনিসটা নিলাম মানে বদলে হয় না, একটা জিনিসের বদলে আর একটা জিনিস, টাকা দিলাম না, টাকার বদলে অন্য জিনিস দিতে পারি, ঠিক আছে, এরকম হতে পারে, বা এমনও হতে পারে যে আমি তাকে এখনো দিতে পারিনি পরে দিয়ে দেবো, এইগুলোকেও তোমার খরচের মধ্যে ধরা হয়। আবার দেখা যায় কি দ্রব্য উৎপাদন করার সময় না অনেক সময় অনেক ফিক্সড অ্যাসেট ব্যবহার করা হয়ে থাকে, ফিক্সড অ্যাসেট আমরা আগেই শিখেছি, দ্রব্য উৎপাদন করার সময় অনেক সময় ফিক্সড অ্যাসেট ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেই ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশনও হয়ে থাকে, ঠিক আছে, সেই ডেপ্রিসিয়েশনটা কিন্তু এই প্রোডাকশন কস্টের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেই ডেপ্রিসিয়েশনটাও কিন্তু এই ব্যয়ের মধ্যে ধরা হয়। অ্যাকচুয়ালি এই ডেপ্রিসিয়েশনকে এক্সপেন্সেস না বলে
কেউ কেউ কি বলে থাকে, এক্সপেন্স না বলে কেউ কেউ এটাকে লস বলে থাকে। তো আশা করি কস্ট জিনিসটা কি বোঝা গেল। এবার আমরা আলোচনা করব কস্টিং নিয়ে, ঠিক আছে। এবার কি আলোচনা করব, কস্টিং, ঠিক আছে। কস্টিংটা লেখো। কস্টিংটা হচ্ছে তোমরা তোমাদের বইতে বলছে পরিব্যয় নির্ধারণ, ঠিক আছে। পরিব্যয় নির্ধারণটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো কি লিখবো, লেখো ইট ইজ আ মেথড, লেখো ইট ইজ আ মেথড, ঠিক আছে। লেখো ইট ইজ আ মেথড অর টেকনিক, ইট ইজ আ মেথড অর টেকনিক অফ অ্যাসার্টেনিং, ঠিক আছে, মেথড অর টেকনিক অ্যাসার্টেনিং দ্য কস্ট, অ্যাসার্টেনিং দ্য কস্ট। তাহলে কি বলছে কস্টিং জিনিসটা কি, কস্টিং বলছে যে কস্টিং হচ্ছে একটা মেথড বলতে পারো, একটা টেকনিক বলতে পারো। তাহলে কস্টিং, আবার বলছি কস্টিং জিনিসটা কি, কস্টিংটাকে তোমরা একটা মেথড বলতে পারো বা একটা টেকনিক বলতে পারো। অ্যাসার্টেনিং দ্য কস্ট, কস্টটা অ্যাসার্টেন করার জন্য, ঠিক আছে, কস্টটা অ্যাসার্টেন করার জন্য, কস্টটা ফাইন করার জন্য, বা বলতে পারো কস্টটা ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে, একটা ভালো একটা মেথড বা টেকনিক। আমি একটা পেন, এই ধরো এই পেনটা তৈরি করতে কত টাকা খরচ হবে, ঠিক আছে, সেটা জানার জন্য আমরা কি কি টেকনিক ইউজ করতে পারি, কি কি মেথড ইউজ করতে পারি, সেটাই হচ্ছে কস্টিং, ঠিক আছে। তো যেমন কি কি মেথড ইউজ করতে পারি, যেমন অনেক সময় আমরা এর পরবর্তী সময় চ্যাপ্টারগুলো শিখবো, জব কস্টিং, ব্যাচ কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং, এক্সট্রা আরো অনেক কস্টিং এ শিখবো, বলে দিলাম, জাস্ট কয়েকটা কথা বললাম। কন্ট্রাক্ট কস্টিং, তাহলে কি বললাম, কোনো একটা প্রোডাক্টের কস্ট অ্যাসার্টেন করার জন্য যে সমস্ত মেথড বা যে সমস্ত টেকনিক ইউজ করা হয় সেটাই হচ্ছে কস্টিং। আর একটু যদি ভালো করে লিখতে চাও তাহলে কি লিখবে, মেথড অ্যান্ড টেকনিক অ্যাপ্লাইড, লেখো মেথড অ্যান্ড টেকনিক অ্যাপ্লাইড, লেখো মেথড অ্যান্ড টেকনিক অ্যাপ্লাইড method and technique applied to control and reduce the cost is called costing, the cost is called costing। তাহলে কি বললাম, মেথড অ্যান্ড টেকনিক অ্যাপ্লাইড টু কন্ট্রোল অ্যান্ড রিডিউস দ্য কস্ট, ঠিক আছে। বলছে মেথড এবং টেকনিক অ্যাপ্লাই করা হবে কস্টটাকে কন্ট্রোল করার জন্য আর কস্টটাকে রিডিউস করার জন্য, সেটাই হচ্ছে কস্টিং। তাহলে জিনিসটা বুঝতে পারলে কস্টিং জিনিসটা কি। এইবার দেখো তোমাদের বইটা কি বলেছে, তোমাদের বইতেও একই কথা বলেছে, তোমাদের বইতেও একই কথা বলেছে, ঠিক আছে। তো একটু ঘুরিয়ে বলেছে, জাস্ট একই কথা বলেছে, তোমাদের বইতেও একই কথা বলেছে। তবে অনেকেই কস্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং কে একই অর্থে ব্যবহার করে থাকেন, কিন্তু এই প্রসঙ্গে কিন্তু একটা কথা বলে রাখা প্রয়োজন। কি বলছে সেটা, কস্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং দুটো কিন্তু এক জিনিস নয়। তাহলে বিষয়টিকে একটু এক্সপ্লেন করা যাক, কেন এক জিনিস নয়। এই যে আমরা যখন অ্যাকাউন্টস পড়ছিলাম, বুক কিপিং একটা কথা বলেছিলাম, আবার অ্যাকাউন্টিং এক কথা বলেছিলাম। কি আমরা বুক কিপিং আর অ্যাকাউন্টিং কি এক জিনিস দেখেছিলাম? আমরা দেখেছিলাম বুক কিপিং থেকে অ্যাকাউন্টস এর কাজ শুরু হয়, মানে বুক কিপিং হচ্ছে স্টার্টিং আর এন্ডিং হচ্ছে একটা অ্যাকাউন্টিং, তাই তো। বুক কিপিং থেকে তোমার কাজ শুরু হবে আর অ্যাকাউন্টিং এ গিয়ে কাজটা শেষ হবে। আমরা পড়েছিলাম তো এটা, বুক কিপিং এ কি পড়েছিলাম, যেখানে কি সমস্ত ট্রানজাকশন তোমার কি করা হতো, রেকর্ডিং করা হতো, ক্লাসিফাই করা হতো, সামারাইজ করা হতো, তাই তো। তেমনি কস্টিংও কি করে, কস্টিং নিজে কি করে, এই সমস্ত যে মানে যেই প্রোডাক্টটা তোমার ম্যানুফ্যাকচার হবে না, যে প্রোডাক্টটা তৈরি হবে না, বা তোমার বলতে পারো কোনো সার্ভিসের যে কস্ট অ্যাসার্টেন করা হবে না, সেটাই করে। তাহলে কস্টিং এর কাজটা কি, কোনো একটা প্রোডাক্টের কস্ট কত সেটাই ও বের করে, ঠিক আছে। কোনো প্রোডাক্টের কস্ট কত বা কোনো সার্ভিসের কস্টটা কত, সেটাই কিন্তু কস্টিং এর কাজ। অন্যদিকে অ্যাকাউন্টিং কি করতো, অ্যাকাউন্টিং কি করতো, আমরা কেমন বললাম, প্রথমে বললাম যে তোমার বুক কিপিং কি করতো সেটা বললাম, সঙ্গে সঙ্গে বললাম বুক কিপিং এর সঙ্গে সঙ্গে বললাম কস্টিং, তারপর আবার বললাম অ্যাকাউন্টিং কি করবে এটা বলবো, তারপর বলবো যে কস্ট অ্যাকাউন্টিং এর কাজ কি। মানে বুক কিপিং এর সঙ্গে তোমার কস্টিং এর মিলটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বুক কিপিং যা করে অ্যাকাউন্টিং তো তাই করে না, তেমনি কস্টিং যা করে কস্ট অ্যাকাউন্টিং তো তাই করবে না। সেটাই বলছি এদের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা। অ্যাকাউন্টিং কি করতো, ওই সমস্ত ট্রানজাকশন গুলো না, সেই ট্রানজাকশন গুলো নিয়ে ও একটা মানে কি করতো, কোনো একটা রিপোর্ট তৈরি করতো, বলতে পারো যে ব্যালেন্স শিট করতো, তারপর হচ্ছে তোমার ট্রেডিং পিএল করতো, করে ইউজারকে দিয়ে দিত।
তেমনি কস্ট অ্যাকাউন্টিংও কি করে, এই যে তোমার যে কস্টটা অ্যাসার্টেন করা হয়েছে না তার উপর বেস করে একটা স্টেটমেন্ট তৈরি করে বা বলতে পারো একটা রিপোর্ট পেশ করে, ঠিক আছে, এবং সেটাকে অ্যানালাইসিস করে। তার মানে আমরা বুঝতে পারলাম কস্ট অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং ব্যাপারটা একই করে, আর ওইদিকে কস্টিং আর হচ্ছে বুক কিপিং কাজটা একই করে। তার মানে কেউ যদি আমাকে বলে কস্টিং আর কস্ট অ্যাকাউন্ট দুটো জিনিস কি এক, বেসিক্যালি এক মনে হলেও এক নয়। কস্টিং কি করে, কোনো একটা প্রোডাক্টের কস্ট তৈরি করে, কস্টটা বের করে, ঠিক আছে, তারপর কস্ট অ্যাকাউন্টিং ওটাকে কি করে, ওটাকে নিয়ে অ্যানালাইসিস করে, রিপোর্ট করে, ঠিক আছে। তাহলে দুটো জিনিস পড়লাম, কস্ট জিনিসটা কি এটা পড়লাম, ঠিক আছে, কস্টিং জিনিসটা পড়লাম, এবার আমরা পড়বো কস্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে। কস্ট অ্যাকাউন্টিং দেখো তোমরা নিজেরা তোমরা জানো আমরা যখন অ্যাকাউন্টিং পড়াচ্ছিলাম তখন বলছিলাম আমাদের অ্যাকাউন্টিং এর না তিনটে ব্রাঞ্চ আছে, অ্যাকাউন্টিং এর তিনটে ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চ কি, একটা ব্রাঞ্চ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা ব্রাঞ্চ হচ্ছে এখন যেটা পড়বো সেটা কস্ট অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে। কি বললাম, একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা তোমার কস্ট অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবার দেখো, এবার আমরা কস্ট অ্যাকাউন্টিংটা নিয়ে আলোচনা করব। তো কস্ট অ্যাকাউন্টিং জিনিসটা বোঝার আগে এর কিছু নলেজ বুঝে নিই, একটা কিছু এক্সাম্পল আসি। ধরো আমরা তো থার্মোমিটার দেখেছি, ঠিক আছে, তো একটা থার্মোমিটার যখন আমরা থার্মোমিটার দিয়ে কি করি, আমরা আমাদের দেহের টেম্পারেচারটা মাপি। একটা নর্মাল টেম্পারেচার কি বলে থার্মোমিটারে 98.4 ফারেনহাইট, ঠিক আছে। তো এই 98.4 ফারেনহাইট যদি কারোর টেম্পারেচার হয় তাহলে তো নর্মাল ওকে আছে, কিন্তু এই 98.4 যদি থার্মোমিটার যদি 98.4 বেশি হয় বা কম হয়, তাহলে কি থার্মোমিটার কি এর কোনো রিজন দেখাতে পারে কি কারণে 98.4 বেশি হলো বা 98.4 কারণ মানে কম হলো, এর কারণ তো দেখাতে পারে না, ঠিক আছে। বা আর একটা এক্সাম্পল যদি দেখি, দেখো আমরা যেখানে থাকি তার আশেপাশে, অর্থাৎ আমরা যেই এরিয়ায় থাকি তার আশেপাশে অনেক মানে অনেক ডক্টরের চেম্বার আছে, আছে তো অনেক ডক্টরের চেম্বার আছে। সেই ডক্টরের যে চেম্বারগুলো আছে কি মনে হয় সেটা কি ধরনের ডাক্তার, স্যার মেনলি যে থাকে সব মেডিসিন ডক্টর থাকে, মানে বলতে পারেন স্যার জেনারেল ফিজিশিয়ান থাকে, মানে জেনারেল ডক্টর যেগুলো হয়। কিন্তু তোমাদের কি মনে হয় সেখানে কোনো স্পেশালিস্ট ডক্টর থাকে না? স্যার স্পেশালিস্ট ডক্টর তো সব জায়গায় থাকে না, কয়েকটা বাছাই করা জায়গায় থাকে। যেমন স্পেশালিস্ট ডক্টর মানে ধরো হার্টের ডক্টর, ঠিক আছে, তারপর আইয়ের ডক্টর, তো এরকম বিভিন্ন ডক্টর। আর তো তোমাদের কি মনে হয়, তো ওই ডক্টরগুলো যে স্পেশালিস্ট ডক্টরগুলো থাকে নিশ্চয়ই তো সমস্ত পাড়া বা বলতে পারো মানে ঘন ঘন জায়গায় তো এরা বসে না, এদের এদের একটা নির্দিষ্ট একটা স্পেশাল জায়গা থাকে যেই সমস্ত জায়গায় বসে, এবং এদের খুব ডিমান্ড, এদের কিন্তু খুবই ডিমান্ড। তো তোমাদের কি মনে হয় কোথায় বেশি মানে পেশেন্ট যায়, সে জেনারেল ফিজিশিয়ানের কাছে বেশি পেশেন্ট যায়, নাকি তোমার এই সমস্ত যে হার্টের ডাক্তার তার কাছে বেশি বেশি পেশেন্ট যায়? না স্যার, হার্টের যে স্পেশালিস্ট আছে তার কাছে তো শুধু হার্টের পেশেন্টই যাবে, সবাই তো যাবে না। সুতরাং আমরা দেখতে পারি জেনারেল ফিজিশিয়ান বা বলতে পারো মেডিসিন ডক্টরের কাছেই সবচেয়ে বেশি লোক যায়। তো এখন যদি আমি তোমাদের বলি তাহলে কে বেশি ইনকাম করে, জেনারেল ফিজিশিয়ান বেশি ইনকাম করে নাকি ওই যে স্পেশালিস্ট যে ডক্টর, ধরো যে হার্টের ডক্টর সে বেশি ইনকাম করে? স্যার নর্মাল ভাবে দেখতে গেলে যে হার্টের পেশেন্ট মানে হার্টের যে স্পেশালিস্ট আছে সে তো খুব একটা পেশেন্ট দেখে না, কিন্তু যে কটা পেশেন্ট দেখে খুব ভালো মতনই দেখে, কিন্তু এর রেটটা বেশি। কারণ আমরা যদি কোনো একটা হার্টের পেশেন্ট নিয়ে যাই যদি কোনো হার্টের স্পেশালিস্টের কাছে, তাহলে তার দেখো বিল হবে, দেখো তার ভিজিটিং ফিস হবে তোমার 2,000-3,000, তাও তো আবার একদিন দুদিন আগে তার নাম লেখাতে হবে। কিন্তু জেনারেল ফিজিশিয়ান কত হবে, 200, 300, 500-র মধ্যে থাকবে। তো জিনিসটা বুঝতে পারছো। তো আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি ধরো একটা কোম্পানি, যে প্রতিটা যে কোম্পানি থাকে না সেই কোম্পানিতে প্রতিটা কোম্পানিতে তোমার অ্যাকাউন্টস থাকবেই। যেমন তুমি একটা প্রতিটা এরিয়ায় আমাদের যখন কারো সর্দি কাশি, নর্মাল জ্বর বা নর্মাল হাত ফাত কেটে গেল, আমরা কোথায় চলে যাই, জেনারেল ফিজিশিয়ানের কাছে চলে যাই। তুমি কোম্পানির কাছেও অ্যাকাউন্টেন্ট অবশ্যই থাকে, প্রতিটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট থাকবেই, যে এই পুরো জেনারেল ফিজিশিয়ানের মতন। কিন্তু কোম্পানিতে যদি কখনো কোনো সমস্যা হয়, ঠিক আছে, তখনই কস্ট অ্যাকাউন্টেন্ট দরকার হয়, ঠিক আছে। তেমনি প্রতিটা মানুষের সবার বাড়িতে তো নিশ্চয়ই আর কেউ হার্টের পেশেন্ট থাকে না। যদি হার্টের পেশেন্ট থাকে তখন সে নিয়ে চলে যায় কস্ট অ্যাকাউন্ট, তখন সে নিয়ে চলে যায় স্পেশালিস্ট ডক্টরের কাছে, হার্ট স্পেশালিস্টের কাছে। ঠিক তেমনই কোম্পানি যদি কোনো সমস্যা হয় তখনই কস্ট অ্যাকাউন্টের কাছে যেতে হয়। তো কি মনে হয়, এই হার্ট স্পেশালিস্ট দেখাতে বেশি খরচ হয় নাকি তোমার ওই জেনারেল ফিজিশিয়ান দেখাতে বেশি খরচ হয়? হার্ট স্পেশালিস্ট দেখাতে বেশি খরচ হয়। তেমনি একটা কোম্পানিতে যদি কস্ট অ্যাকাউন্টেন্ট মেনটেন করা হয় সেখানে কিন্তু বেশি খরচ হয় নর্মাল অ্যাকাউন্টেন্টের তুলনায়। তো এই জিনিসগুলো বলে গেলাম। তো আরো একটা উদাহরণ দিই,
কিছুটা একটু বুঝতে পেরেছো, কিছুটা মানে যে এক্সাম্পল দিলাম, এক্সাম্পল বোঝালাম। আমি তো জিনিসটাই বোঝাবো, কস্ট অ্যাকাউন্টিং জিনিসটা কি ডেফিনেশনে আসবো। দেখো যখন কোনো বিজনেসম্যান কোনো ম্যানুফ্যাকচার বা কোনো অন্য কোনো একটা বিজনেসের কাছ থেকে গুডস পারচেস করেন, গুডস মানে কি, আমি পেনের বিজনেস করছি, ঠিক আছে, পেন কিনে আনলো, পেন কিনে সেটা সে মার্কেটে বেচতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে ওই পেনটা কিনতে তার কত টাকা খরচ হয়েছে সে তার বিল দেখেই কিন্তু জানতে পারবে, পেনের দামটা জানতে পারবে। কিন্তু সে যদি সেই পেনটা নিজে যদি প্রোডাকশন করে, ঠিক আছে, তবে সেক্ষেত্রে পেনটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তার পক্ষে জানা সম্ভব নয়, তাকে আলাদা আলাদা করে এর খরচটা বের করতে হবে, ঠিক আছে। এই প্রোডাকশন করার জন্য মানে পেনটা তৈরি করার জন্য যেই সমস্ত জিনিসগুলি সে ব্যবহার করেছিল, ঠিক আছে, সেই সমস্ত জিনিসে কত কত খরচ হয়েছে, পেনটা কিনতে যে কাঁচামালে কত খরচ হয়েছে, লেবার যে পেনটা তৈরি করে তার জন্য কত খরচ করেছে, তারপর অন্যান্য খরচ কত হয়েছে, এগুলো জানতে হবে। এইগুলো সব কটাকে যোগ করলেই কিন্তু পেনের খরচটা বেরিয়ে যাবে, বলতে পারো পেনের কস্টটা বেরিয়ে যাবে। আর এই পেনের কস্ট ঠিকঠাক ভাবে অ্যাসার্টেন করতে গেলে বা ফাইন করতে গেলে, বলতে পারো ঠিকঠাক ভাবে বের করতে গেলে, আমাদের অ্যাকাউন্টিং এর নতুন একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, যেই ব্রাঞ্চটাকে আমরা বলি কি, কস্ট অ্যাকাউন্টিং। সবচেয়ে বড় কথা কি, এই যে আমরা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা যে অ্যাকাউন্টস করছি, যে না অ্যাকাউন্টস বলতে আমরা যে অ্যাকাউন্টিংটা করি, সেই অ্যাকাউন্টিং বলতে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কে বোঝায়। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কোনো নির্দিষ্ট কোনো মেথড নেই, ঠিক আছে, তো যেই মেথডটার উপর বেস করে কিন্তু পণ্যের কস্ট, মানে যে মেথডটার উপর বেস করে কিন্তু আমরা কোনো এই ধরো পেনের খরচ কত হয়েছে সেটা আমরা আলাদা করে বের করতে পারবো, তাই তো। পেনের জন্য কতটা কাঁচামাল লেগেছে আমি আলাদা করে বের করতে পারবো, পেনের জন্য কতটা লেবার লেগেছে আলাদা করে বের করতে, পেনের জন্য অন্যান্য কি খরচ এটা বের করতে পারবো। এটা কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টে এরকম কোনো নির্দিষ্ট কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট কোনো মেথড নেই। এই কারণের জন্যই কস্ট অ্যাকাউন্টিং কে আনা হয়েছে। দেখো একটা বিজনেসম্যান হিসেবে ম্যানুফ্যাকচারার, যে ধরো পেনের কথা বলছি, ধরো আমি যদি পেনটা তৈরি করি, তার মানে অ্যাজ আ বিজনেসম্যান আমার কি টার্গেট থাকবে, আমি যে পেনটা তৈরি করলাম, ঠিক আছে, সেই পেনটা বেচে বা পেনটা মার্কেটে সেল করে আমি প্রফিট করতে চাই, ঠিক আছে, এটাই তো আমার মেন উদ্দেশ্য। আমি ধরো অ্যাজ আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী হিসেবে কি ভাববো, আমি যে পেনটা তৈরি করলাম, তো পেনটা তো তৈরি করে আমাকে তো মার্কেটে বেচতে হবে, বেচে তো প্রফিট করতে হবে। কিন্তু এই যে পেনটা তৈরি করলাম, পেনটা তৈরি করতে আমার কত টাকা খরচ হলো সেটা যদি আমি না জানি পেনটা তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে, তাহলে কত টাকা লাভে আমি পেনটা বিক্রি করব, এই কারণের জন্যই আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর সাহায্য লাগে। তো তোমাদের বইতে কি বলছে, কস্ট অ্যাকাউন্টিং লেখো, কস্ট অ্যাকাউন্টিং মানে কস্ট অ্যাকাউন্টিং এর ইংলিশটা লিখে নাও, তারপর আমি আর তোমাদের বই তোমরা নিজেরা পড়ে নিতেই পারবে। কস্ট অ্যাকাউন্টকে বাংলা বলে পরিব্যয় হিসাব নিকাশকরণ কাকে বলে তোমরা তোমাদের বইতে দেখে নিতে পারবে। আমি জাস্ট লিখিয়ে দিচ্ছি, জিনিসটা বুঝিয়ে দিলাম। কস্ট অ্যাকাউন্টিং জিনিসটা কি, লেখো, ইট ইজ আ প্রসেস অফ অ্যাকাউন্টিং ফর অ্যাসার্টিং দ্য কস্ট। ইট ইজ আ প্রসেস অফ অ্যাকাউন্টিং ইট ইজ আ প্রসেস অফ অ্যাকাউন্টিং ইট ইজ আ প্রসেস অফ অ্যাকাউন্টিং It is a process of accounting for ascertaining the cost. তার মানে কি, এটা আমরা বলতে পারি অ্যাকাউন্টিং এর একটা প্রসেস। কিসের প্রসেস? কস্টটা অ্যাসার্টেন করার, ঠিক আছে, কস্টটা অ্যাসার্টেন করার একটা প্রসেস, এটাই হচ্ছে কস্ট অ্যাকাউন্ট। এবার তোমাদের মনে একটা কোশ্চেন, আচ্ছা স্যার আমরা যে অ্যাকাউন্টেন্সি করছি, মানে আমরা যে অ্যাকাউন্টিং করি সেটা তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, সেটা নতুন করে বলার কিছু নেই। তা আমরা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা করছি না, সেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটার যেমন আমাদের ডেবিট ক্রেডিট আছে, জার্নাল হয়, ঠিক আছে, তারপর লেজার হয়, ট্রায়াল ব্যালেন্স হয়, ঠিক আছে, ক্যাশ বুক হয়, তো অনেক কিছু হয়, ব্যালেন্স শিট হয়। এবার তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, স্যার এত কিছু তো এখনো শিখিনি আমরা ধরুন জাস্ট নর্মাল জার্নালটাই শিখেছি, জার্নাল লেজারও দিয়েছি, তারপর তো শিখিনি। হ্যাঁ, অ্যাকাউন্টসে আরো এত কিছু হয়, ঠিক আছে। তো দেখো তেমনি অনেকের মনে প্রশ্ন, স্যার কস্ট অ্যাকাউন্টিং এও কি, এটাও তো কস্ট অ্যাকাউন্টিং, ওটা যেমন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট কস্ট হয়েছে, এই অ্যাকাউন্টিং এও কি এরকম জার্নাল, লেজার, ডেবিট ক্রেডিট হয়? হ্যাঁ, এখানেও জার্নাল হয়, এখানেও লেজার হয়, এখানেও ডেবিট ক্রেডিট হয়, এখানে তোমার ট্রায়াল ব্যালেন্স হয়, এখানে ক্যাশ বুক হয়, এখানে ব্যালেন্স শিট হয়, এখানে পিএল অ্যাকাউন্ট হয়, সবকিছু হয় ওখানকার মতন এখানেও সবকিছু হয়। তাহলে জিনিসটা বুঝতে পারলে, তোমাদের মনে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনটাও দূর করে দিলাম।
তবে কি এখানে যে কস্ট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারটা আছে না, তোমরা হয়তো ক্লাস 11-12 দেখতে পারবে না, গ্র্যাজুয়েশনে উঠলে তখন এই জার্নাল যে টপিকটা সেটা তোমরা ক্লাস 11-12 উঠলে দেখতে পারবে। সেই টপিক চ্যাপ্টারটার নাম কি? ইন্টিগ্রেটেড অ্যান্ড নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং। আচ্ছা, এবার আমরা পড়বো কি অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং, মানে পরিব্যয় হিসাব নিকাশকরণের উদ্দেশ্যগুলি নিয়ে আলোচনা করো। এটা খুব ভালো কোশ্চেন আছে, এই কোশ্চেনটাও দেয়। কি বললাম? অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং। তাহলে কি বললাম? অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং, মানে কস্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভস গুলো নিয়ে আলোচনা। ঠিক আছে? তো তো কি কি হতে পারে? কস্ট অ্যাকাউন্টিং তো পড়লাম, কস্ট অ্যাকাউন্টিং এর অনেক কিছু অবজেক্ট বলতে পারো, উদ্দেশ্য আছে। কি কি? 1 নম্বর উদ্দেশ্য তো বলতে পারো অ্যাসার্টেন অফ কস্ট। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট গুলো লিখে নিই। ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং এর যে অবজেক্টিভ গুলো, ফার্স্ট অবজেক্ট হচ্ছে অ্যাসার্টেন অফ কস্ট। ঠিক আছে, কস্টটা অ্যাসার্টেন করা বা বলতে পারো ক্যালকুলেট করা, কস্টটা ক্যালকুলেট করা। 2 নম্বর লিখতে পারো ফিক্সেশন অফ সেলিং প্রাইস। কি লিখতে পারো? ফিক্সেশন অফ সেলিং প্রাইস, বা তোমরা এটাও লিখতে পারো টু নো সেলিং প্রাইস, বা এটাও লিখতে পারো অর দিয়ে লিখতে পারো ফিক্সেশন অফ সেলিং প্রাইস, একই জিনিস, ফিক্সেশন অফ সেলিং প্রাইস। 3 নম্বর কি বলে? 3 নম্বর লেখো কস্ট কন্ট্রোল। 3 নম্বর লেখো কস্ট কন্ট্রোল। 4 নম্বর লেখো প্রফিট ডিটারমিনেশন। ঠিক আছে? তো নেক্সট পয়েন্ট লিখতে পারো তোমরা ডিসিশন মেকিং। এই 5টা পয়েন্টই লিখতে পারো, যথেষ্ট। তাহলে কি বললাম? কস্ট অ্যাকাউন্টিং অবজেক্টিভস কি? অ্যাসার্টেন অফ কস্ট, কস্টটা অ্যাসার্টেন করা, কিছুক্ষণ আগেই বলছিলাম, বা এরপরেও আমরা বোঝাবো। অ্যাসার্টেন নিয়ে যে একটা টার্ম আছে, এটা নিয়ে ডিটেলসই আলোচনা করব। তবুও একবার বলে দিই কি বলছে অ্যাসার্টেন অফ কস্ট। দেখো, কোনো একটা, আমি যে পেনের কথা বলছিলাম, ধরো পেনটা তৈরি করবো, তো পেনটা তৈরি করতে ঠিক কত টাকা খরচ হয়েছে এটা তো অ্যাসার্টেন করতে হবে। এটাই হচ্ছে তোমার কস্ট অ্যাকাউন্টিং এর মেন অবজেক্টিভ। ধরো আমি একটা পেন তৈরি করছি, সেই পেনটা তৈরি করতে আমি কত টাকা খরচ করেছি সেটা তো আমার জানতে হবে। এটাই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর মেন অবজেক্টিভস। তো হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট কি দেখতে পাচ্ছ? টু নো সেলিং প্রাইস অর ফিক্সেশন অফ সেলিং প্রাইস, মানে সবাই সেলিং প্রাইস জানতে চায়। ধরো আমি যে এই পেনটা তৈরি করলাম, এই পেনটা বিক্রি করে তো আমি লাভ করতে চাই। কেন তৈরি করলাম? পেনটা মার্কেটে বেচে আমি লাভ করতে চাই, প্রফিট করতে চাই। আর এই পেনটা তৈরি করতে আমার যত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, যদি মনে করি পেনটা তৈরি করতে 10 টাকা খরচ হয়েছে, মার্কেটে যদি 12 টাকায় বেচতে পারি তাহলে তো লাভ হবে। আর যদি এই পেনটা যদি মার্কেটে 8 টাকায় বেচে তাহলে তোমার লস হবে। ঠিক আছে, তাই আমি সবসময় জানতে চাইবো যে আমার পেনের বিক্রয় মূল্য কত, পেনের সেলিং প্রাইস কত, সেটা আমার অবশ্যই জানা প্রয়োজন। তার এই পেনটা যে আমি কত টাকায় বেচবো সেটা জানতে গেলে কি লাগবে? আমার পেনটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এটা আমার জানা প্রয়োজন। ঠিক আছে, মোট কথা কি, পণ্যের মানে এই পেনটার দাম কত, এই পেনটার সেলিং প্রাইস কত হবে, ঠিক আছে, সেটা ডিটারমাইন করার জন্য বা সেটা নির্ধারণ করার জন্যই কিন্তু আমার পেনটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটা জানা একান্ত হবে প্রয়োজন। তো মানে বুঝতে পারলে 2টো পয়েন্ট বোঝালাম, অ্যাসার্টেন অফ কস্ট, টু নো সেলিং প্রাইস। ঠিক আছে, তারপর হচ্ছে কস্ট কন্ট্রোল। এই যে কস্ট অ্যাকাউন্টিং এর মেন অবজেক্টিভ কিন্তু কস্টটা অ্যাসার্টেন করা না, অর্থাৎ পেনটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটা বের করা কিন্তু মেন উদ্দেশ্য নয়। আমার কস্টটাকেও কন্ট্রোল করতে হবে। কি করে কস্ট কন্ট্রোল করতে হবে কিছুক্ষণ পরেই আমরা এক্সাম্পলে চলে আসছি। ঠিক আছে, ডিটেলসে বোঝাবো, একটু বড় করেই বোঝাবো কস্ট কন্ট্রোলের জিনিসটা কি। আর প্রফিট তো কোনো ব্যাপার না, কেননা পেনটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটা যদি আমি জানতে পারি তাহলে আমি পেনের বিক্রয় মূল্য ঠিক করতে পারবো। আর পেনের বিক্রয় মূল্য ঠিক করতে পারলে তো আমি বুঝতে পারবো আমি কত টাকা প্রফিট করবো। তো নর্মাল জিনিস দিয়েছে। তারপর লাস্টে বলে ডিসিশন মেকিং। এই ডিসিশন মেকিং জিনিসটা কি?
মানে কোম্পানিতে না বিভিন্ন ম্যানেজার থাকে, ঠিক আছে? এই ম্যানেজাররা কি করে, পণ্যের যে ম্যানুফ্যাকচার করবে, ডিস্ট্রিবিউট করবে বা সেল করবে, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারে কিন্তু তাদের ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয়, ঠিক আছে। আর এই ডিসিশনগুলো কিসের উপর নির্ভর করে? প্রোডাকশন কস্ট, মানে পণ্যটা তৈরি করতে কত খরচ হবে, আর অ্যানালাইসিস, এইগুলোর উপর নির্ভরশীল। তাহলে মোট কথা ওদের আগে ডিসিশন নিতে হবে, যত ভালো ডিসিশন নিতে পারবে, ঠিক আছে, তত ভালো হবে। আর এই ডিসিশনগুলো কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমেই নেওয়াটা সম্ভব হয়। তো সুতরাং বুঝতে পারলাম কস্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভস গুলো কি। আচ্ছা, এরপরে আমরা কি কোশ্চেনটা পড়বো? অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং, মানে পরিব্যয় হিসাব নিকাশকরণের সুবিধাগুলি আলোচনা করো। তো প্রথম পয়েন্ট দেখো, 5টা পয়েন্ট লেখা আছে। কি লেখা আছে? প্রথম পয়েন্ট বলছে অ্যাসার্টেনমেন্ট অফ প্রোডাকশন কস্ট। এইমাত্র বোঝালাম কি বলছে, উৎপাদন ব্যয় নির্ধারণ। ধরো আমি যে পেন তৈরি করছি, পেন তৈরি করতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা আমাকে নির্ধারণ করতে হবে। এটা ফার্স্ট সুবিধা, ঠিক আছে, এটা তো আমাকে করতেই হবে। আর এর মতো বোঝালাম, নতুন করে বোঝানোর কিছু নেই। 2 নম্বর, অ্যানালাইসিস অফ প্রোডাকশন কস্ট। দেখো মানে উৎপাদন, এই প্রোডাকশন কস্ট, পেনের যে আমি কত টাকা খরচ হয়েছে সেই খরচটা আমাকে বের করলেই হবে না, সেই খরচটা সম্পর্কে আমাকে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ কি বলতে পারি, উৎপাদন ব্যয়টা আমাকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ বলতে পারি যে আমি শুধুমাত্র প্রোডাকশন কস্টটাই আমি ডিটারমাইন করব না, মানে অ্যাসার্টেন করব না, সেই প্রোডাকশন কস্টটা নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে। মানে ম্যাটেরিয়াল বাবদ এত টাকা কেন খরচ হলো, লেবার এত টাকা কেন খরচ হলো, আদার খরচ কেন এত টাকা হলো, এইগুলো নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে। আর এইগুলো একমাত্র কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমেই করতে পারি। তারা বলছে কি, তারা বলেছে তোমার ফিক্সেশন সেলিং প্রাইস, মানে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা, ঠিক আছে। তো এই যে আমি পেনের কথা বলছি, পেন তৈরি করেছি, ধরো পেন তৈরি করতে আমার 8 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। তো পেন তৈরি করতে 8 টাকা খরচ, মানে আমি যদি এই 8 টাকা পেন তৈরি করতে 8 টাকা খরচ হয়েছে এটা যদি আমি জানতে পারি, তাহলেই তো আমি সেল বের করতে পারবো। মানে সেল কত টাকা করে মার্কেটে পেনগুলো বেচবো, তাহলেই তো বের করতে পারবো। যদি আমি নাই জানি আমি পেন তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, কি করে মার্কেটে সেল করব, কত টাকায় সেল করবো, যেটা আগেও বললাম। আর আমরা যদি আগে থেকেই জেনে যেতে পারি যে পেন তৈরি করতে 8 টাকা খরচ হয়েছে, তাহলে আমাদের সোজা হয়ে যাবে কত টাকায় মার্কেটে সেল করবো। কারণ আমরা জানি কষ্টের সঙ্গে প্রফিট যোগ করলেই সেল হয়। কারণ কস্ট পেয়ে গেলাম 8 টাকা, এবার ধরো আমার ইচ্ছা হলো আমি 2 টাকা প্রফিটে মার্কেটে পেন গুলো বেচবো, তার মানে তাহলে তো তাহলে বুঝতে পারলে তো পণ্যের বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবো, এইভাবে পণ্যের বিক্রয় মূল্যটা নির্ধারণ করা যায়। এবার বলেছে, এবার বলেছে হচ্ছে তোমার অ্যাসার্টেন অফ প্রফিট, মানে পণ্যের মুনাফা নির্ণয়। মুনাফা মানে প্রফিট। এই যে আমার পেন তৈরি করতে যত টাকা খরচ হচ্ছে, ঠিক আছে, তো পেনের যে পেন তৈরি করতে যত টাকা খরচ হচ্ছে তার উপর বেস করেই তো আমরা, মানে একই কথা তোমাদের মনে হয় স্যার একই পেনের উদাহরণ, একই উদাহরণ, মানে একটা উদাহরণ দিয়ে বারবার তুমি সব কটা পয়েন্ট 3-4টে পয়েন্ট কভার হয়ে যাবে। অর্থাৎ পেন তৈরি করতে যে আমার যত টাকা খরচ হয়েছে সেটা যদি আমি জানতে পারি, ঠিক আছে, তো তাহলে আমি বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এবং সেই প্রাইসে মার্কেটে পেনগুলো বেচবো। বেচলে আমার কি হবে, যদি আমি 8 টাকায় পেন তৈরি করতে লেগেছে, আমি মার্কেটে 10 টাকায় পেনগুলো বাঁচবো, তার মানে আমার 2 টাকা লাভ হচ্ছে। তাহলে বুঝতে পারলে তো, এইভাবে আমি মুনাফা বের করতে পারি। এবার কি বলেছে তোমার ফিউচার প্ল্যানিং। দেখো ফিউচার প্ল্যানিং জিনিসটা কি, আমরা না সমস্ত ডেটার ওপর বেস করে, ডেটা মানে তথ্য, ঠিক আছে, সমস্ত ডেটার ওপর বেস করে আমরা আগে থেকে এই পেন তৈরি, কারণ যে পেন বলছি পেন তৈরি করতে কত টাকা খরচ হবে, এগুলো কিন্তু আমরা ডেটার ওপর বেস করেই তৈরি করি। অর্থাৎ আমি আরেকবার যদি বলি, ধরো আমি এই বছরের শুরুতে, ঠিক আছে, এই বছরের শুরুতে ঠিক করেছি আমি একটা পেনের কারখানা খুলবো, ঠিক আছে, পেনের কারখানা খুলবো। ধরো জানুয়ারি মাসের 1 তারিখে পেনের কারখানা খুলে ফেললাম, ঠিক আছে, জানুয়ারি মাসের 1 তারিখে আমি পেনের কারখানা খুলে ফেললাম। তা আমাকে আগে থেকেই তো চিন্তা ভাবনা করতে হবে যে না পেন তৈরি করতে আমাকে কত টাকা খরচ হবে। তো আমি ভেবে নিলাম পেন তৈরি করার জন্য আমাকে এত টাকার ম্যাটেরিয়াল কিনতে হবে, একটা পেন তৈরি করতে আমাকে এত টাকার লেবার খরচ করতে হবে, এত টাকা অন্যান্য খরচ করতে, আমাকে আগে থেকে এই ডেটাগুলো আমাকে তৈরি করে নিতে হবে, একটা হিসাবপত্র করে নিতে হবে, ঠিক আছে। আর এটা কি কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমেই সম্ভব। তো বুঝতে পারছো, তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা আগে প্ল্যানিংটা করে নিতে পারি। আচ্ছা, আর একটা পয়েন্ট লিখিনি, সেটা হচ্ছে কন্ট্রোল ওভার কস্ট, মানে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ। দেখো প্রোডাকশন করতে গেলে না, কোনো একটা প্রোডাক্ট, যে পেন প্রোডাকশন করছি তৈরি করতে গেলে সব ধরনের খরচকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে। যেই সমস্ত খরচগুলোকে কন্ট্রোল করতে পারি, সেই সমস্ত খরচগুলি কন্ট্রোল করার জন্য আমাকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে তোমার কস্ট অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজ গুলো কি। তা আমি জাস্ট পয়েন্টগুলো একটু বুঝিয়েছি, তোমরা নিজেরা পড়ে নিতে পারবে, তোমাদের বই আছে।
আচ্ছা, এবার কি কস্ট অ্যাকাউন্টে কিছু অসুবিধা। প্রথম পয়েন্টটা, কস্ট অ্যাকাউন্টে বিশাল বড় অসুবিধা আছে, অসুবিধা তো আছেই। দেখো সমস্ত প্রতিষ্ঠানের কাছে, মানে সমস্ত কোম্পানির কাছে কিন্তু এত টাকা থাকে না, সমস্ত কোম্পানি এত টাকা থাকে না, কারণ কস্ট অ্যাকাউন্টেন্ট, একটা কোম্পানিতে কস্ট অ্যাকাউন্টেন্ট রাখতে গেলে প্রচুর খরচ করতে হয়, ঠিক আছে, প্রচুর খরচ করতে হয়। সুতরাং সব কোম্পানি কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্ট মেনটেন করতে পারে না। যেই কোম্পানিগুলো বড় বড় কোম্পানি তারাই একমাত্র কস্ট অ্যাকাউন্টেন্ট মেনটেন করতে পারে। ছোটখাটো কোম্পানির পক্ষে তো কস্ট অ্যাকাউন্ট মেনটেন করা সম্ভব নয়, তো এর তো বেশ কিছু অসুবিধা রয়েছে, ঠিক আছে। তো দেখো কি লেখা হয়, ডিসঅ্যাডভান্টেজ অফ কস্ট অ্যাকাউন্টিং বলছে, প্রথম পয়েন্ট বলছে কস্ট অফ ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, কি বললাম, কস্ট অফ ইমপ্লিমেন্টেশন। তো কি বলছে, বলছে যে কস্ট অ্যাকাউন্টিং ব্যবস্থা যদি ইমপ্লিমেন্টেশন করতে চায়, কোনো কোম্পানি যদি কস্ট অ্যাকাউন্টিং আমরা যদি প্রবর্তন করতে চাই বা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে সেই কোম্পানি কিন্তু প্রচুর খরচ বিয়ার করতে হবে, ঠিক আছে। এই খরচগুলো একমাত্র বড় বড় কোম্পানি বিয়ার করতে হয়, ছোট বা মাঝারি প্রতিষ্ঠানগুলির পক্ষে সম্ভব নয় এত খরচ বিয়ার করা। আর এই কস্ট অ্যাকাউন্টিংটা প্রাথমিকভাবে যদি আমি ইমপ্লিমেন্টেশন করতে যাই তাহলে খুব একটা খরচ হয় না, কিন্তু এই প্রসেসটা যদি আমি কন্টিনিউ চালিয়ে যেতেই থাকি তাহলে প্রচুর খরচ করতে হয়। তারপর কি বলছে, ল্যাক অফ নেসেসিটি, বলছে যে কস্ট অ্যাকাউন্টিং যখন প্রবর্তন হয়নি, ঠিক আছে, যখন ইমপ্লিমেন্টেশন হয়নি, তার আগেও তো অনেক বড় বড় কোম্পানি ছিল, বড় প্রতিষ্ঠান ছিল, তারা অ্যাকাউন্টিং করেছে, ঠিক আছে। তো তার মানে কি, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি তাদের অ্যাকাউন্টিং এর এরকম এই কস্ট অ্যাকাউন্টিং এর মতো কোনো প্রসেস অবলম্বনই করেনি, ঠিক আছে, প্রসেস অবলম্বন করে তাও তো তারা ভালো মতন কাজকর্ম করেছে। অর্থাৎ এই পয়েন্টে এটাই বলতে চাইছি যে কস্ট অ্যাকাউন্টিং যদি ব্যবহার না করি তাহলেও তো ভালো কাজকর্ম করতে পারবো, ঠিক আছে, মানে বলতে পারি যে কোনো এফিসিয়েন্টের সঙ্গে প্রোডাকশন প্রসেসটা চালিয়ে যেতে পারবো। তারপর কি নো গ্যারান্টি অফ সাকসেস, এই যে আমি যে কোনো কোম্পানিতে কস্ট অ্যাকাউন্টিং যে চালু করলেই যে সাকসেস পাবো এমন তো কোনো গ্যারান্টি নেই, সাকসেস পাবোই এমন কোনো গ্যারান্টি নেই। মানে কোনো কোম্পানি তার প্রোডাকশন প্রসেস যে এফিসিয়েন্টের সঙ্গে চালিয়ে যেতে পারবে এবং যেই প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা মার্কেটে বেচবে, এরকম তো কোনো সিওরিটি দিতে পারছে না। কেননা কোনো প্রোডাক্টের কস্ট যদি আমরা অ্যাসার্টেন করতে পারি, কোনো প্রোডাক্টের ওপর কোনো প্রোডাক্টের কস্ট যদি আমরা অ্যাসার্টেন করতে পারি, আর যদি কস্টের ওপর, ঠিক আছে, কস্টের ওপর যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলেই যে প্রতিষ্ঠানটি প্রফিট আর্ন করবে এরকম কোনো গ্যারান্টি নেই। তারপর ল্যাক অফ ইউনিফর্ম প্রসিডিওর, বলছে যেহেতু কস্ট অ্যাকাউন্টিং এ বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করার সুযোগ আমাদের কাছে রয়েছে, তাই বিভিন্ন মেথডে বিভিন্ন রকমের রেজাল্ট বেরোতে পারে, এটাও একটা অসুবিধা। তারপর বলছে লার্জ নাম্বার অফ কনভেনশন, আর একটা পয়েন্ট বলছে ইনঅ্যাপ্লিকেবিলিটি কি বলেছে, কস্ট অ্যাকাউন্টিং এর যে মডার্ন টেকনিক গুলো আছে না, সেটা সব ধরনের ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এবং শিল্প মানে বুঝতেই পারছো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে কস্ট অ্যাকাউন্টিং এর যে মডার্ন টেকনিক গুলো আছে সেটা কিন্তু সব ধরনের ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান বা তোমার ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রযোজ্য নয়। যে সমস্ত প্রতিষ্ঠান কি আছে শুধুমাত্র শুধু প্রোডাক্ট বা বলতে পারো গুডস কেনা বেচা করে, সেক্ষেত্রেও কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এই টেকনিক গুলো অ্যাপ্লাই করা যায়। দেখো লাস্ট পয়েন্ট বলছে ইনঅ্যাপ্লিকেবিলিটি, বলছে কস্ট অ্যাকাউন্টিং এর যে মডার্ন টেকনিক গুলো আছে না, সেইগুলো কিন্তু তোমার সমস্ত ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান বা ধরো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং এর যে মডার্ন টেকনিক বেরিয়েছে সেইগুলো কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। কিন্তু যে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র এই সমস্ত প্রোডাক্ট কেনা বেচার কাজে যুক্ত থাকবে, কেনা বেচা মানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করবে না, কেনা বেচার কাজে যুক্ত থাকবে, তাদের ক্ষেত্রে মানে সেই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এ এই টেকনিকগুলি তুমি অ্যাপ্লাই করতে পারবে। ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবে এবং সেগুলো মার্কেটে বেচবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা উপযোগী নাও হতে পারে। তো আশা করি বুঝতে পারলে। আর দুটো কোশ্চেন বাকি আছে তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। দেখো এখন যেই কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর সঙ্গে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর বেসিক যে পার্থক্যগুলো থাকে সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। তবে এই পার্থক্যটা পড়ার আগে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল তুলেছি, দেখো কস্ট অ্যাকাউন্টিং আর একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তো তোমরা কি দেখতে পাচ্ছ, কস্ট অ্যাকাউন্টিং, দেখো এখানে এবিসি বলতে তিনটে প্রোডাক্টের কথা বলেছি, এ একটা প্রোডাক্ট, বি একটা প্রোডাক্ট, সি একটা প্রোডাক্ট। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা একবারে দিয়েছে। ম্যাটেরিয়াল, এই এ প্রোডাক্টটা তৈরি করতে ম্যাটেরিয়াল লাগে 48,000, বি প্রোডাক্ট তৈরি করতে ম্যাটেরিয়াল লাগে 37,000 এবং সি প্রোডাক্ট করতে ম্যাটেরিয়াল লাগে 65,000। আমরা যদি ওভারঅল বলি তাহলে টোটাল কত টাকার ম্যাটেরিয়াল খরচ হচ্ছে 1,50,000, যেটা কিনা অ্যাকাউন্টসে পাবে।
অ্যাকাউন্টস বলবে যে আমার ম্যাটেরিয়াল বাবদ খরচ হয়েছে 1.5 লাখ টাকা, কিন্তু অ্যাকাউন্টিং মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলতে পারবে না এ প্রোডাক্টের জন্য কত ম্যাটেরিয়াল লেগেছে, বির জন্য কত ম্যাটেরিয়াল, সির জন্য কত ম্যাটেরিয়াল। তো এটা জানার জন্য তোমাকে কোথায় যেতে হবে, তোমাকে কস্ট অ্যাকাউন্টিং এর সাহায্য লাগবে। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং প্রোডাক্ট ওয়াইজ আলোচনা করে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, আস্তে আস্তে আরো বুঝতে পারবে। লেবার, এ প্রোডাক্টের জন্য লেবার লাগে 15,000, বি প্রোডাক্টের জন্য লেবার লাগে 25,000, সি প্রোডাক্টের জন্য লেবার লাগে 30,000। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং জিনিসটা কি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি বলছে, বলছে এই বছর আমার কত টাকার লেবার খরচ হয়েছে, ও এটাই বলবে। ও বলবে না এই প্রোডাক্টের জন্য এত টাকা লেবার খরচ হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। আদার এক্সপেন্সেস, এ প্রোডাক্টের জন্য আদার এক্সপেন্স লাগে 15,000, বি প্রোডাক্টের জন্য লাগে 18,000, সি প্রোডাক্টের জন্য লাগে 17,000। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে আদার এক্সপেন্স বাবদ 50,000 খরচ হচ্ছে। তার মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে এই বছর আমি 2,70,000 খরচা করে ফেলেছি, ঠিক আছে? যেখানে কিনা এ প্রোডাক্টের জন্য খরচ হচ্ছে তোমার 78, বি প্রোডাক্টের জন্য খরচ হচ্ছে 80, আর সি প্রোডাক্টের জন্য খরচ হচ্ছে 1,12,000। তো এই খরচগুলো হচ্ছে। এইবার এ প্রোডাক্টগুলো মার্কেটে বেচে কত টাকা সেল করতে পেরেছি, 1,02,400। বি প্রোডাক্ট বেচে মার্কেটে সেল করতে পেরেছি 1,08,000, সি প্রোডাক্ট বেচে মার্কেটে সেল করতে পেরেছি 89,600। ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট কি বলছে, ওভারঅল আমার বিজনেসে এই বছর সেল হয়েছে 3 লাখ, ঠিক আছে? তো 3 লাখ সেলস হয়েছে। ও কিন্তু বলতে পারছে না কোন প্রোডাক্ট কত টাকায় সেল হয়েছে। আর এটা আমাদের জানা খুবই জরুরি, কেননা ধরো আমি 3টে প্রোডাক্ট করছি, কোনো প্রোডাক্টে যদি মনে হয় যে আমি সেল করতেই পারিনি, মানে সেল করতে পারিনি ইন দ্য সেন্স, ধরো কোনো প্রোডাক্ট বেচে ধরো আমার খুব লস হয়েছে, কোনো পার্টিকুলার প্রোডাক্ট বেচে, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি বলছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে 2,70,000 টাকা প্রোডাক্ট তৈরি করতে লেগেছে, আর আমি প্রোডাক্ট বেচে পেয়েছি 3 লাখ টাকা, তা আমি 30,000 টাকা প্রফিট করে ফেলেছি। ও বলছে বাহ, তাহলে তো ভালো ভালো জিনিস। কিন্তু আমরা যদি প্রোডাক্ট ওয়াইজ অ্যানালাইসিস করি তাহলে দেখবে কি কি ডিফারেন্সটা আসছে। দেখো, এ প্রোডাক্ট 78 খরচ করে আমি 1,02,400 সেল করেছি, মানে প্রফিট হয়েছে কত, 24,400। মানে এ প্রোডাক্ট থেকে প্রফিট করেছি এত টাকা, বি প্রোডাক্ট থেকে প্রফিট করেছি এত টাকা, আর সি প্রোডাক্ট থেকে লস হয়েছে। কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো এই কথা বলতেই পারছে না। কি করে বললো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলতেই পারছে না এই কথাটা। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে আমার এই বছর 30,000 টাকা প্রফিট হয়েছে, তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোনো কথাই বলতে পারছে না। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং পরিষ্কারভাবে বলে দিল, দেখো সি প্রোডাক্ট থেকে আমার এত টাকা লস হয়েছে। তার মানে ম্যানেজাররা তো এখানে ডিসিশন নিতে পারবে। কি ডিসিশন নেবে, হয় ও সি প্রোডাক্টের খরচটা কমানোর চেষ্টা করবে, না হলে কি করবে, সি প্রোডাক্টের মার্কেটে সেলিং প্রাইসটা বাড়ানোর চেষ্টা করবে, আদারওয়াইজ এই প্রোডাক্টটার প্রোডাকশনটাই বন্ধ করে দেবে। কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এটা বলতে পারছে না। এখানে তো বিশাল বড় একটা মানে কি বলবো, বিশাল বড় সমস্যা তৈরি হতে পারে। তো এই সমস্ত কাজের জন্যই আমরা কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর সাহায্য নিতে পারি। তো দেখো আর একটা জিনিস দেখো, এ প্রোডাক্ট মার্কেটে বেচে আমি কত পার্সেন্ট প্রফিট করেছি, ঠিক আছে? প্রফিট 24%, বি প্রোডাক্ট থেকে 26%, সি প্রোডাক্ট থেকে কোনো প্রফিট করতে পারিনি। ওভারঅল যদি দেখি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে 10% প্রফিট হয়েছে। ওকে যদি বলি বলো কোন প্রোডাক্ট থেকে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, কিন্তু বলতে পারবে না। ওর পক্ষে বলা, ও বলছে ওভারঅল 10% প্রফিট হয়েছে। তো এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু আমরা মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পরিবর্তে আমরা কস্ট অ্যাকাউন্টিং করি। তো এর কিছু বেসিক ডিফারেন্স আছে, চলো সেই ডিফারেন্সগুলো এক এক করে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম পয়েন্ট কি দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এখানে লেখা আছে কস্ট অ্যাকাউন্টিং। প্রথম পয়েন্ট হচ্ছে অবজেক্টিভস। অবজেক্টিভ মানে উদ্দেশ্য। কি বলছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যটা কি, দেখো এইমাত্র বললাম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি করে স্যার, সারা বছরে মানে আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার থাকে না, ফিনান্সিয়াল ইয়ারে, ঠিক আছে, ও কত টাকা প্রফিট হয়েছে, অর্থাৎ কোম্পানির কত টাকা প্রফিট হয়েছে, বা বলতে ওর বিজনেসের কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে, এটাইও বলে, আর কিছুই বলতে পারে না। তাই লিখেছি টু ফাইন্ড আউট প্রফিট অ্যান্ড লস অফ আ বিজনেস। বিজনেসের প্রফিট আর লস খুঁজে বের করতে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাহায্য করে। আর কি করে, আর আমরা প্রফিট অ্যান্ড লস কোথা থেকে পাই, বা বলতে পারো এটাই হচ্ছে বিজনেসের একটা পারফরমেন্স। বিজনেসের প্রফিট লসটাই তো বিজনেসের পারফরমেন্স, আর এটা আমরা পাই বিজনেসের ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকেই। আচ্ছা, আর একটা কি বলছে, টু ফাইন্ড আউট ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস। বিজনেসের ফিনান্সিয়াল পজিশনটা জানার জন্যও কিন্তু আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দরকার। ফিনান্সিয়াল পজিশন মানে বিজনেসের ব্যালেন্স শিট, আর ব্যালেন্স শিট মানে কি, অ্যাসেট আর লাইবিলিটি। বিজনেসে কত টাকা অ্যাসেট কত টাকা লাইবিলিটি আছে এটা জানার জন্যই তো আমার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর অবজেক্টিভস মানে দরকার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা। কস্ট অ্যাকাউন্টিং কি, কস্ট অ্যাকাউন্টিং এইসব বলছে না। কস্ট অ্যাকাউন্টিং সারা বছরে কত টাকা প্রফিট লস ওইসব বলে না, ও প্রোডাক্ট ওয়াইজ আলোচনা করে, ও প্রোডাক্ট ওয়াইজ অ্যানালাইসিস করে, ডিসকাস করে। কি বলছে, টু ফাইন্ড আউট কস্ট অফ দ্য প্রোডাক্ট। পার্টিকুলার কোনো একটা প্রোডাক্টের কস্ট কত সেটাও বলে দেয়, এই প্রোডাক্টটা তৈরি করতে কত টাকা খরচ সেটা বলবে। এছাড়াও এই প্রোডাক্টটা মার্কেটে কত টাকা করে বেচতে পারি সেটাও ও এই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেয়। আর কি বলে, টু রিডিউস কস্ট উইদাউট
রিডিউসিং দ্য কোয়ালিটি অফ প্রোডাক্ট, ও কস্টটাকে কমানো মানে খরচটাকে কমানোর চেষ্টা করে। তবে মাথায় রাখতে হবে খরচ তুমি কমাও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি যেন খারাপ না হয়, প্রোডাক্টের কোয়ালিটি ঠিকঠাক রেখে তুমি খরচ করাও, কোনো অসুবিধা নেই। 2 নম্বর কি, কোন সময় মানে টাইম টু প্রিপেয়ার, কোন সময় এগুলো প্রস্তুত করা। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বছরের শেষ দিন করা হয়, আর কস্ট অ্যাকাউন্টিং বছরের শুরুর দিনও হতে পারে, আবার বছরের মাঝামাঝিও হতে পারে। তাই এখানে লিখেছে অ্যাট দ্য এন্ড অফ ফিনান্সিয়াল ইয়ার, ওটা লিখেছে ইন দ্য বিগিনিং অ্যান্ড ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার। দেখো তোমাকে একটা কথা বলি, আজকে কোনো একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, ঠিক আছে, ধরো জানুয়ারি মাসের 1 তারিখে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে। যেদিন ওপেন হয়েছে, ঠিক আছে, সেই দিনই ধরো দোকানে একজন কোনো কাস্টমার এসছে চিলি চিকেন খেতে, ঠিক আছে, চিলি চিকেন খেতে। তো খাওয়ার আগে ও জিজ্ঞাসা করছে এক প্লেট চিলি চিকেনের দাম কত। তখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টের কাছে জিজ্ঞাসা করলো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে কি, আচ্ছা তোমরা আজকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে, আমি তো বলতে পারবো না, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলতে পারবো না। তখন কে বলতে পারবে, এটা একমাত্র বলতে পারে কস্ট অ্যাকাউন্টেন্ট, তাই তো। আর কোম্পানিতে কস্ট অ্যাকাউন্টেন্ট নেই, তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তাহলে কি বলবে, কোম্পানি বলবে যে না তুমি আজকে তোমার চিলি চিকেন খেয়ে যাও, 1 বছর পর পেমেন্ট করবে। কখনো সম্ভব, এটা কখনো সম্ভব? তো কস্ট অ্যাকাউন্টিং তো দরকার হয়। দেখো না, আজকে জানুয়ারি মাসের 1 তারিখে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, আর ও তো 12 মাসের আগে তো কোনো ইনফরমেশন দিতেই পারবে না, ও তো কিছু বলতেই পারবে না এই প্রোডাক্টটার মানে চিলি চিকেনটা তৈরি করতে কত খরচ হয়েছে, ওকে বলা সম্ভবই না। সুতরাং কস্ট অ্যাকাউন্টিং এর সাহায্য দরকার। কস্ট অ্যাকাউন্টিং বছরের শুরুর দিন যেমন করতে পারে, বছরের মাঝামাঝিও করতে পারে, বুঝতে পারবে ব্যাপারটা। ফর হুম, আচ্ছা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কাদের জন্য করি? ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট, এমপ্লয়ি, শেয়ার হোল্ডার, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তোমরা পড়েছিলে অ্যাকাউন্টিং, আমরা যখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আমরা অ্যাকাউন্টেন্সি পড়িয়েছিলাম, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, আমি বলেছিলাম অ্যাকাউন্টিং ইনফরমেশন মানে কি বলবো, মানে হিসাব নিকাশ তথ্যের ব্যবহারকারী কারা, মানে ইউজার অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে, মানে অ্যাকাউন্টিং এর ইউজার কারা, ইউজার এরা ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট, এমপ্লয়ি, শেয়ার হোল্ডার, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এদের জন্যই কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা তারপর কি, কস্ট অ্যাকাউন্টিং কাদের জন্য কস্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়? ম্যানেজমেন্ট এবং গভর্নমেন্টের জন্য। আচ্ছা স্টক ভ্যালুয়েশন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি বলছে, আমরা স্টক ভ্যালু করি না, মানে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, যেই ভ্যালুটা কম সেই ভ্যালুতে আমরা স্টক ভ্যালুয়েশন করি। কিন্তু কস্ট সেটা বলছে না, কস্ট অ্যাকাউন্টিং কি বলছে, আমরা কস্টের ভ্যালুতেই মানে কস্ট বেসিসেই আমরা স্টকের ভ্যালুয়েশন করি, কস্ট কত আছে তার বেসিসেই স্টক ভ্যালুয়েশন করি। আচ্ছা এরপরে আরো অনেক পয়েন্ট আছে, ঠিক আছে, এই বলেইছি শুনে নাও। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলতে পারো, মানে হিসাব নিকাশের আদর্শ মান। অ্যাকাউন্টেন্সি যে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হয় না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে হয়, কিন্তু কস্ট অ্যাকাউন্টিং কিন্তু কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে হয় না। আচ্ছা এরপরে ভবিষ্যৎ বলতে পারো ফিউচার কস্ট। দেখো অ্যাকাউন্টেন্সি কি হয়, হিস্টোরিক্যাল কস্ট, হিস্টোরিক্যাল কস্ট মানে হচ্ছে অতীত লেনদেন, হিস্টোরিক্যাল কস্টের উপর বেস করে কিন্তু অ্যাকাউন্টেন্সি তৈরি হয়, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট তৈরি। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং কস্টের শুধুমাত্র হিস্টোরিক্যালের উপর বেস করে হয় না, ঠিক আছে, হিস্টোরিক্যাল বেস করে হয় না, ফিউচারের উপর বেস করেও হয়, মানে ফিউচার ট্রানজাকশনের উপর বেস করেও হয়। দেখো এরপরে যদি কস্টের কথা মানে এক্সপেন্ডিচার কথা বলি, যখন আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করি না, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ সমস্ত রকমের খরচ রেকর্ড করা হয়। কিন্তু যদি কস্ট অ্যাকাউন্টিং মানে জেনারেল খরচ, ঠিক আছে, জেনারেল খরচটা রেকর্ড করা হয় না, ঠিক আছে, মানে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে যেই খরচগুলো হয় সেই খরচগুলোই রেকর্ড করা হয়। তো আশা করি বোঝা গেল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা, অনেকটা ডিটেলসেই বললাম। এরপরে আমরা পড়ে নিই, চলো এরপরে আমরা পড়ে নিই কস্ট সেন্টার আর কস্ট ইউনিট, ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কস্ট সেন্টার জিনিসটা কি, কস্ট সেন্টারকে বাংলায় আমরা বলি পরিব্যয় কেন্দ্র। দেখো লেখা দেখতেই পাচ্ছ কি লেখা আছে, কস্ট সেন্টারটা কি লেখা আছে, কস্ট সেন্টার লেখা আছে আর লোকেশন, a person and equipment যন্ত্রপাতি or a group of person or a group of equipment or connected with an undertaking in relation to which cost may be ascertained and used for the purpose of cost control। দেখো কি বলছে, কস্ট সেন্টার জিনিসটা কি বলছে, কস্ট সেন্টার হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, ঠিক আছে, কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা বলতে পারো রিলেশন আছে এরকম একটা লোকেশন, কোনো পার্সন, কোনো ইকুইপমেন্ট, কোনো গ্রুপ অফ পার্সন, গ্রুপ অফ ইকুইপমেন্ট কে বোঝায়, ঠিক আছে। তাহলে কি বললাম, কস্ট সেন্টার জিনিসটা কি, কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে রিলেশন আছে এরকম একটা লোকেশন, পার্সন, ইকুইপমেন্ট, গ্রুপ অফ পার্সন, গ্রুপ অফ ইকুইপমেন্ট, ঠিক আছে, এইগুলোকে কস্ট সেন্টার বলে, ঠিক আছে। এবং যার জন্য আমরা কস্টিং করি, যার জন্য এবং কস্টিং করি, বা আমরা এটাও বলতে পারি কস্ট কন্ট্রোল করতেও ব্যবহার করা হয়। তার মানে বুঝতে পারলে কস্ট সেন্টার জিনিসটা কি, আশা করি কস্ট সেন্টার জিনিসটা কি বোঝা গেল। এইবার কি বলছে, টাইপস অফ কস্ট সেন্টার। কস্ট সেন্টার তো অনেক রকমের হয়,
কস্ট সেন্টার অনেক রকমের হয়। কি কি কস্ট সেন্টার হয়? একটা পার্সোনাল কস্ট সেন্টার হয়, একটা ইমপার্সোনাল কস্ট সেন্টার হয়, একটা অপারেশন কস্ট সেন্টার হয়, ঠিক আছে, একটা প্রসেস কস্ট সেন্টার হয়, ঠিক আছে, একটা অপারেশন কস্ট সেন্টার, একটা প্রসেস কস্ট সেন্টার, তারপর হচ্ছে তোমার প্রোডাকশন কস্ট সেন্টার হয়, সার্ভিস কস্ট সেন্টার হয়। তো কত রকমের কস্ট সেন্টার হয়। প্রথমে আমরা পড়ি পার্সোনাল কস্ট সেন্টার। কি বলে পার্সোনাল কস্ট সেন্টার? বলছে হোয়েন আ কস্ট সেন্টার ডিল উইথ আ পার্সন অর গ্রুপ অফ পার্সন ইট ইজ নোন অ্যাজ পার্সোনাল কস্ট সেন্টার। তাহলে পার্সোনাল কস্ট সেন্টারটা কি বলেছে? পার্সোনাল কস্ট সেন্টার বলেছে যখন কোনো কস্ট সেন্টার কোনো পার্সন বা গ্রুপ অফ পার্সনকে ডিরেক্ট করে, সেটাই হচ্ছে পার্সোনাল কস্ট সেন্টার। আচ্ছা, পার্সোনাল কস্ট সেন্টার কতগুলো পার্সোনাল কস্ট সেন্টারের নাম বলা যাক। কি বলছে? ফ্যাক্টরি সুপারভাইজার, ঠিক আছে, ফোরম্যান, তারপরে লেবার ডিপার্টমেন্ট, লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে, ক্যান্টিন। তো এইগুলো হচ্ছে সমস্ত পার্সোনাল কস্ট সেন্টার। তোমরা লিখে নিতে পারো পার্সোনাল কস্ট সেন্টার নাম কি কি বললাম, আমি আবার বলে দিচ্ছি। ফ্যাক্টরি সুপারভাইজার, ফোরম্যান, লেবার ডিপার্টমেন্ট, লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ক্যান্টিন। আর কি ইমপার্সোনাল কস্ট সেন্টার কি বলছে? হোয়েন আ কস্ট সেন্টার ডিল উইথ আ লোকেশন or equipment or both it is called impersonal cost center। তো ইম্পার্সোনাল কস্ট সেন্টার কি বলছে? যখন কোনো লোকেশন বা কোনো বলতে পারো ইকুইপমেন্ট বা গ্রুপ অফ ইকুইপমেন্ট এইগুলোকে ডিটেক্ট করে, সেটাই হচ্ছে তোমার ইম্পার্সোনাল কস্ট সেন্টার। এর কয়েকটা এক্সাম্পল নিয়ে নাও। মেশিন রুম, স্টোর, টাইম অফিস, ইন্টারনাল ট্রান্সপোর্ট সিস্টেম, পাওয়ার সেন্টার, রিপেয়ার এন্ড মেনটেন্স সেন্টার। আবার বলে দিচ্ছি, মেশিন রুম, স্টোর, টাইম অফিস, ইন্টারনাল ট্রান্সপোর্ট সিস্টেম, পাওয়ার সেন্টার, রিপেয়ার মেনটেন্স সেন্টার, ঠিক আছে। এইগুলো সমস্ত কিসের মধ্যে পড়ে যাচ্ছে? এইগুলো সমস্ত তোমার ইমপার্সোনাল কস্ট সেন্টারের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি বলছে? এবার বলছে প্রোডাক্টিভ কস্ট সেন্টার। কি বলেছে? বলছে হোয়েন আ কস্ট সেন্টার ডিল উইথ আ প্রোডাক্ট অর ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক, ফর এক্সাম্পল ইট ইজ কল্ড প্রোডাকশন কস্ট সেন্টার। তো কি বলছে প্রোডাকশন কস্ট সেন্টারটা? বলছে যে প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ঠিক আছে, প্রোডাকশনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত বলতে পারো। প্রোডাকশনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত এরকম কোনো কস্ট সেন্টারকে বলে প্রোডাকশন কস্ট সেন্টার। যেমন তোমার কাস্টিং ডিপার্টমেন্ট, কাস্টিং মানে ঢালাই, ঠিক আছে, ঢালাই ডিপার্টমেন্ট। তারপর তো পলিশিং ডিপার্টমেন্ট মানে পালিশ বিভাগ, তারপরে কালারিং ডিপার্টমেন্ট, কালার বিভাগ। এইগুলো হচ্ছে তোমার প্রোডাকশন কস্ট সেন্টার। মানে সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত এরকম কোনো ডিপার্টমেন্ট বা কস্ট সেন্টারকে বলা হয় প্রোডাকশন কস্ট সেন্টার। আচ্ছা, এবার কি বলছে সার্ভিস কস্ট সেন্টার। কি বলছে? হোয়েন আ কস্ট সেন্টার ডিল উইথ or is engaged in rendering services to the production cost center, it is called service cost center। কি বলেছে? প্রোডাকশনের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত, মানে সরাসরি না, ইনডাইরেক্টলি ভাবে যুক্ত, ঠিক আছে, এরকম সার্ভিস গুলোকে বলা হয় সার্ভিস কস্ট সেন্টার। যেমন এক্সাম্পল গুলো: পাওয়ার সাপ্লাই, রিপেয়ার মেইনটেনেন্স অফ মেশিনারি, ক্লিনিং দ্য ওয়ার্কশপ, ওয়াটার সাপ্লাই, তারপর বলছে প্রোভাইডিং ক্যান্টিন অ্যান্ড মেডিকেল সার্ভিস, তারপর প্রোটেক্টিং দ্য ফ্যাক্টরি ফ্রম ফায়ার অ্যান্ড ফ্লাড, তারপর লেবার ওয়েলফেয়ার ওয়ার্ক। তাহলে কি বললাম? পাওয়ার সাপ্লাই, রিপেয়ার মেইনটেনেন্স অফ মেশিনারি, ক্লিনিং দ্য ওয়ার্কশপ, ওয়াটার সাপ্লাই, প্রোভাইডিং ক্যান্টিন অ্যান্ড মেডিকেল সার্ভিস, তারপর প্রোটেক্টিং দ্য ফ্যাক্টরি ফ্রম ফায়ার অ্যান্ড ফ্লাড, লেবার ওয়েলফেয়ার ওয়ার্ক। তাহলে জিনিসটা বুঝতে পারলে? আচ্ছা, এছাড়াও দুটো কস্ট সেন্টার হয়, কিছুক্ষণ আগেই বলছিলাম। সেই কস্ট সেন্টার গুলো কি কি? একটা হচ্ছে অপারেশন কস্ট সেন্টার, ঠিক আছে, আর একটা হচ্ছে প্রসেস কস্ট সেন্টার। আচ্ছা, এবার আমরা পড়ে নিবি কস্ট ইউনিট, ঠিক আছে। এবার আমরা পড়বো কি কস্ট ইউনিট। বলছে কস্ট ইউনিট ইজ আ ইউনিট। কস্ট ইউনিট তো বুঝি, ইউনিট মানে একক, ঠিক আছে। দেখো তোমরা শুনেছো মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, ঠিক আছে, টন, তো বুঝতেই পারছো কেজি, লিটার, এইগুলো তো সব একক, এক একটা একক। তো এরকমই এককের কথা বলছে। বলছে কস্ট ইউনিট ইজ আ ইউনিট অফ কোয়ান্টিটি, প্রোডাক্ট, সার্ভিস অর টাইম ইন রিলেশন টু হুইচ কস্ট মে বি অ্যাসার্টেন অর এক্সপ্রেসড, ঠিক আছে। তো তাহলে কস্ট ইউনিট বলতে পারো প্রোডাকশনের কোনো ইউনিট বা সার্ভিসের কোনো ইউনিটকে বোঝায়, ঠিক আছে। বা আরো ভালো মতন ভাবে বলা যায় কস্ট ইউনিট হলো কোনো প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্ট মানে কি? দ্রব্য। প্রোডাক্ট মানে এখানে দ্রব্যের কথা বলা হচ্ছে, গুডস, ঠিক আছে। তো সার্ভিস কিংবা কি বলবো টাইম, টাইমের একটা সংখ্যাগত একক বলেছে, ঠিক আছে, যার পরিপ্রেক্ষিতে আমরা কস্টিংটা নির্ধারণ করি, কস্টিংটা ডিটারমাইন করি বা সেটাকে আমরা এক্সপ্রেস করি। তাহলে আবার বলছি, কস্ট ইউনিট জিনিসটা একদমই ইজি জিনিস। কোনো দ্রব্য বা সেবার সংখ্যা ভিত্তিক একক, কোনো দ্রব্য বা সেবার, দ্রব্য মানে কি? প্রোডাক্ট, আর সেবা মানে সার্ভিস, এদের একটা সংখ্যাগত একক, যার উপর ভিত্তি করে, যার উপর বেস করেই কিন্তু আমরা কস্টিংটা করি। এই ইউনিটের উপর বেস করেই কিন্তু আমরা কস্টিং করি। তাই বলছে কস্ট ইউনিট ইজ আ ইউনিট। কস্ট হচ্ছে একটা ইউনিট। কিসের ইউনিট? কোনো একটা প্রোডাক্টের ইউনিট, ঠিক আছে, কোনো প্রোডাক্ট।
যে গুডসটা বলছি সেই গুডসের ইউনিট হতে পারে, সার্ভিসের ইউনিট হতে পারে, ঠিক আছে? তো যেটা কিনা আমরা ইউনিটের মাধ্যমে ওটাকে এক্সপ্রেস করি। যেমন আমি কয়েকটা এক্সাম্পল বলে দিচ্ছি কোন কোন ইন্ডাস্ট্রিতে কি কি ইউনিট ইউজ করা হয়। যেমন বলতে পারো স্টিল ইন্ডাস্ট্রিতে কি ইউজ করা হয়, টন ইউজ করা হয়। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে টন ইউজ করা হয়। সুগার ইন্ডাস্ট্রিতে টন ইউজ করা হয়। তারপর তোমরা তো নিশ্চয়ই শুনেছো সুতো, তাই না? সুতো শুনেছো, কটন, কটন যেগুলোকে বলে কটন। তারপর রোড, রোড মানে রাস্তা, রেল লাইন, ঠিক আছে? তো ওয়্যার মানে তার, এখানে কি ইউজ করা হয়, কি কি কস্ট ইউনিট ইউজ করা হয়, মিটার ইউজ করা হয়, কিলোমিটার। তারপর তরল পদার্থ, নাম তো শুনেছি, তরল পদার্থ, ঘন পদার্থ। তরল পদার্থে কি ইউজ করা হয়, লিটার। আর ঘন পদার্থে কি হয়, যেমন দুধ, দুধে কি বলবে স্যার, দুধ তো তরল পদার্থ, দুধে লিটার ইউজ করা হয়। জল লিটার ইউজ করা হয়, ঠিক আছে? তারপর তোমার কেরোসিন তেল লিটার ইউজ করা হয়, ঠিক আছে? তখন ঘন পদার্থের ক্ষেত্রে, ঘন পদার্থ তোমার কেজি বা টন ইউজ করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে উড, গ্যাস, পলিশিং, ঠিক আছে? এখানে কি ইউজ করা হয়, কিউবিক মিটার মানে ঘন মিটার ইউজ করা হয়। তারপর হচ্ছে ইট শিল্প, ইট, ইটে কি ইউজ করা হয়, দেখবে তোমরা বলে হাজার ইট, হাজার বলে না, হাজার ইট, থাউজেন্ড ইট। ইট ইন্ডাস্ট্রিতে তোমার কি ইউজ করা হয়, কস্ট ইউনিট হচ্ছে তোমার থাউজেন্ড। আচ্ছা, বিদ্যুৎ শিল্প মানে ইলেকট্রিসিটিতে কি, কিলো ওয়াট, ঠিক আছে? যাত্রী পরিবহন শিল্প মানে প্যাসেঞ্জার যেগুলোকে বলে, ঠিক আছে? সেক্ষেত্রে প্যাসেঞ্জার কিলোমিটার ইউজ করা হয়, ঠিক আছে? কেন, বুঝতেই পারছো, বাসে কতজন প্যাসেঞ্জার উঠছে আর কত কিলোমিটার যাচ্ছে, এই জন্য তো বললো প্যাসেঞ্জার কিলোমিটার। এবার দ্রব্য পরিবহন, ধরো কোনো লরি করে বা কোনো ট্রাকে করে কোনো দ্রব্য যাচ্ছে, এত কিলোমিটার গেল, তাই তো, এত কিলোমিটার গেল আর এত টন মাল নিয়ে, তাই বললো টন কিলোমিটার। আচ্ছা, এরপর কি বলছে, সিম্পল কস্ট ইউনিট আর কম, আমরা কস্ট ইউনিট দুভাগ ভাগ করে দিই, একটা সিম্পল একটা কম্পোজিট। তো সিম্পল কস্ট ইউনিট জিনিসটা কি, যদি কস্ট ইউনিটের মধ্যে একটাই কস্ট ইউনিট ইউজ করা হয় তখন তো বলে সিম্পল কস্ট ইউনিট, ঠিক আছে? তো আর সিম্পল কস্ট ইউনিট কোনটা, কিলোমিটার বলতে পারো, টন বলতে পারো, এগুলো সিম্পল কস্ট ইউনিট। আর কম্পোজিট কস্ট ইউনিট কোনটা, যদি কোনো কস্ট ইউনিটের মধ্যে অনেকগুলো কস্ট ইউনিট ইউজ করা হয়, যেমন এই মাত্র বললাম প্যাসেঞ্জার কিলোমিটার, একবার প্যাসেঞ্জার একবার কিলোমিটার, দুটো ইউনিট ইউজ করা হয়, তাই এটাকে বলে কম্পোজিট ইউনিট। তো আশা করি বোঝা গেল। আচ্ছা, একটা কোশ্চেন তোমরা বাড়িতে পড়ে নেবে, বইতেই আছে তোমাদের, সেটা হচ্ছে কস্ট সেন্টার সঙ্গে কস্ট ইউনিটের পার্থক্য। মানে এতক্ষণ কস্ট সেন্টার বোঝালাম, কস্ট ইউনিট বোঝালাম, তোমরা পার্থক্য নিজেরাই লিখে নিতে পারবে, ঠিক আছে? মানে পরিব্যয় কেন্দ্রের সঙ্গে পরিব্যয় এককের পার্থক্য। তার মানে যেই যেই কোশ্চেন গুলো পড়ালাম, এই কোশ্চেন গুলো যদি পড়ো তোমরা ক্লাস 11-এ যারা পড়ো এর মধ্যেই, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বর একটা কোশ্চেন লিখতে হবে, আর এই কোশ্চেন গুলো পড়লে এর মধ্যেই চলে আসবে, এর বাইরে কিছু করতে হবে না। স্যার একটা জিনিস আপনি বলছিলেন বোঝাবেন, সেগুলো তো বোঝালেন না। হ্যাঁ বলছি, যেটা বাকি ছিল সেটাই বোঝাচ্ছি। সেটা হচ্ছে কি, কস্ট অ্যাসার্টেনমেন্ট, ঠিক আছে? দেখো একটা করে বলছি কি কি বাকি ছিল। কস্ট অ্যাসার্টেনমেন্ট এখানে লিখছি, ওটা বলছিলাম বোঝাবো, লাস্টে বুঝিয়েছি। কস্ট অ্যাসার্টেনমেন্ট বোঝাবো, কি বোঝাবো এখন, কস্ট অ্যাসার্টেনমেন্ট। যদিও এই কথাটা আগে অনেকবার বললাম, তবু আবার বলে দিচ্ছি, একটু ভালো করেই বলি, আগেও বলেছি ভালো করে, আবার বলছি। বলছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের অ্যাট দ্য এন্ড অফ ফিনান্সিয়াল ইয়ারে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের কি বলে, মানে ফিনান্সিয়াল ইয়ারের শেষে, মানে আমাদের যে ফিনান্সিয়াল ইয়ারটা আছে সেটা যখন শেষ হয় তখন কত টাকা নেট প্রফিট বা কত টাকা নেট লস হয়েছে সেটা বলে, ঠিক আছে? কিন্তু মানে একটা যদি উদাহরণে যদি আসি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে যে এই বছর আমাদের 1.5 লাখ টাকা লস হয়েছে, বাট এটা বলছে না যে এই বছরে 1.5 লাখ টাকা কেন লস হয়েছে, ঠিক আছে? তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের বলে কিছু তো একটা প্রবলেম হয়েছে, যে আমাদের লস হয়েছে, এই কারণের জন্য তো লস হয়েছে, কেন একটা প্রবলেম আছে বলেই তো লস হয়েছে। কিন্তু এই লসের অ্যাকচুয়াল রিজন জানার জন্য আমাদের কস্ট অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হবে, কস্ট অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হবে। আর আমরা যদি কস্ট ফাইন্ড আউট করতে পারি তাহলে সেলিং প্রাইস ফিক্স করতে পারবো। সাপোজ আমি একটা প্রোডাক্ট তৈরি করি, ধরো আমি পেন তৈরি, যে উদাহরণটা আগেই বললাম, ওই প্রোডাক্টটা তৈরি করতে 8 টাকা খরচ করেছি এবং ওই প্রোডাক্টটা থেকে আমি 2 টাকা প্রফিট করতে চাই, তাহলে সুতরাং বলতে ওই 10 টাকা ফিক্স করে দিয়েছি সেলিং প্রাইস। আচ্ছা, আমরা কি সেলিং প্রাইস ফিক্স করতে পারতাম যদি কস্ট 8 টাকা না জানতাম? সুতরাং কস্ট অ্যাকাউন্ট আমাদের প্রথম পয়েন্ট, কস্ট অ্যাসার্টেন করা। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার আমরা পড়বো কস্ট কন্ট্রোল নিয়ে। কি পড়বো, কস্ট কন্ট্রোল। দেখো, তো এবার তো বললাম কস্ট অ্যাসার্টেন হলো, এবার কস্ট কন্ট্রোলটা নিয়ে বোঝাই। দেখো, আমাকে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে হবে, ধরো একটা পেন তৈরি করতে হবে, ঠিক আছে? প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করার আগে ওই প্রোডাক্টটা তৈরি করতে
কত টাকা খরচ হতে পারে বলে আমাকে এস্টিমেট করতে হবে, কত টাকা খরচ হবে আমাকে আগে কিন্তু অনুমান করে নিতে হবে, এস্টিমেট করে নিতে হবে, যাতে আমি এটা বুঝতে পারি যে আমার কাছে কি এত টাকা এভেলেবেল আছে যে এই প্রোডাক্টটা তৈরি করতে পারবো আমি। ঠিক আছে, এটাকেই বলে এস্টিমেটেড কস্ট বা বলতে পারো স্ট্যান্ডার্ড কস্ট। সাপোজ ধরো আমি একটা পেন তৈরি করতে চাই, ঠিক আছে, তো পেন তৈরি করার জন্য আমি তাকে স্ট্যান্ডার্ড করে নিয়েছি যে এই পেন তৈরি করতে এত টাকা খরচ হতে পারে। পেন তৈরি করার জন্য ম্যাটেরিয়াল কিনতে হয় 5 টাকা, ঠিক আছে, ধরে নিচ্ছি। সাপোজ লেবার, মানলাম যে পেনটা তৈরি করে দেবে তাকে 3 টাকা দিতে হবে একটা পেন করার জন্য, ঠিক আছে, তো আর আদার কিছু খরচ হবে 2 টাকা, টোটাল 10 টাকা। আমি চাই এই প্রোডাক্টটা থেকে আমি 20% প্রফিট আর্ন করতে, তো 10 টাকা খরচ হয়ে 20% যদি আর্ন করতে, 12 টাকা প্রফিট। এটা তো আমি একটা ভেবেছিলাম, এস্টিমেট করেছিলাম, হ্যাঁ এরকম হলে এরকম প্রফিট হতে পারে, কিন্তু রিয়েলে তো এরকম ঘটনা নাও ঘটতে পারে। তো রিয়েলে যখন ঘটনা ঘটবে, আমি যখন মার্কেট থেকে ম্যাটেরিয়ালটা কিনতে যাবো, মার্কেটে ম্যাটেরিয়াল কিনতে গিয়ে দেখলাম যে 5 টাকায় ম্যাটেরিয়াল পাচ্ছি না, আমার ম্যাটেরিয়াল কিনতে হয়েছে 5 টাকা 20 পয়সা দিয়ে, ঠিক আছে। লেবার, লেবার যাকে দিয়ে কাজ করবো সে বলে সে 3 টাকায় কাজ করতে চাইছে না, সে 3 টাকা 10 পয়সা চাইছে, ঠিক আছে, তো তবে অন্যান্য খরচ 2 টাকা আমার লাগেনি, আমার একটু কম লেগেছে, 1 টাকা 80 পয়সা লেগেছে। তাহলে আমি দেখলাম আমার টোটাল খরচ হলো 10 টাকা 10 পয়সা। আমি আগে ভেবেছিলাম আমি আগে কি ভেবেছিলাম যে আমার 10 টাকা খরচ হবে, এখন 10 টাকা 10 পয়সা, 10 পয়সা বেশি খরচ হয়ে গেল, ঠিক আছে তো। কিন্তু এবার দেখো, এবার আমি যে মার্কেটে যে পেনের দামটা যে ফিক্সড করবো সেটা কি হবে দেখবো, তো আমার কম্পিটিটর মানে আমার আশেপাশে যে দোকানদার আছে তার কি রেট ফিক্সড করছে, দেখা গেল যে এরকম টাইপেরই পেন ওরা ফিক্সড করেছে 11 টাকা, তাহলে তো নিশ্চয়ই আমি 12 টাকা ফিক্স করতে পারি না, আমাকে 11 টাকায় ফিক্স করে দিলে আমার পেন কেন নেবে লোকে, তাই তো। 11 টাকা যদি ফিক্স করি সেক্ষেত্রে আমার প্রফিট কত হলো, 90 পয়সা প্রফিট হলো। এইবার দেখো, এইবার আমার কাছে কি অপশন আছে, এবার আমি নিজে চিন্তা ভাবনা করবো, মানে কস্ট অ্যাকাউন্টেন্ট আমাকে এই জিনিসগুলো বলে দিল, এবার আমাকে কি চিন্তা ভাবনা করতে হবে, ম্যানেজার হিসেবে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, আমি কি এই পেনের দামটা বাড়াতে পারি, 11 টাকা থেকে কি 12 টাকা বা 13 টাকা, আমি যদি মনে করি আমি আমার প্রফিটটা বাড়াতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এই সেলিং প্রাইস মানে 11 টাকা থেকে 12-13 টাকায় নিয়ে যেতে হবে, আর না হলে আমি যা যা খরচ করি সেই খরচটা কমাতে হবে, ঠিক আছে তো। তো খরচ করেছি দেখো, ম্যাটেরিয়াল, আমি কত টাকা ম্যাটেরিয়াল কিনছি, 5 টাকা 20। আমাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, আমি যে স্ট্যান্ডার্ড করেছিলাম 5 টাকা, সেই 5 টাকার মধ্যেই ম্যাটেরিয়ালটা কেনার চেষ্টা করতে, ঠিক আছে, চেষ্টা করতে হবে, খুঁজতে হবে মার্কেটে যে 5 টাকায় ম্যাটেরিয়াল পাওয়া যায় কিনা, তাহলে আমাকে 5 টাকা দিয়ে ম্যাটেরিয়াল কিনতে হবে। তো আমি চেষ্টা করলাম কি, এই যে ম্যাটেরিয়ালের খরচটা কমানোর চেষ্টা করলাম, ঠিক আছে তো। লেবার, লেবার 3 টাকা 10 ছিল, সেটাকেও কমানোর চেষ্টা করলাম, 3 টাকায় কমানোর চেষ্টা করলাম। এবার বললো স্যার তাহলে আদার খরচও কি কমান, 1 টাকা 80, কেন, আরে আদার খরচ কেন কমাবো, দেখো আদার খরচ তুমি, হ্যাঁ তোমরা বলতে পারো স্যার আদার খরচ স্ট্যান্ডার্ড করুন, এটা মানে আদার খরচ কমাবো না, আদার খরচ তোমরা বলতে পারো স্ট্যান্ডার্ড করলেই তো হয়, কারণ আপনি ম্যাটেরিয়ালটা স্ট্যান্ডার্ড করলেন, লেবারটা স্ট্যান্ডার্ড, আদারটাও স্ট্যান্ডার্ড, আরে আদার কেন স্ট্যান্ডার্ড করবো, আদার খরচ তো আমার অলরেডি যা মানে স্ট্যান্ডার্ড ছিল 2 টাকা তার থেকেই কম হয়ে গেছে, তাই এটাকে আমার স্ট্যান্ডার্ড করার দরকার নেই, যা ছিল তাই হবে। তার মানে কত হলো, 9 টাকা 80 পয়সা, ঠিক আছে। আগে যেখানে খরচ হলো 10 টাকা 10 পয়সা, এখন সেখানে আমার 9 টাকা 80 পয়সা খরচ হলো, ঠিক আছে তো। তো আমি যদি মনে করি আমি পেনটা মার্কেটে 11 টাকাতেই বেচবো, ঠিক আছে তো, তো 11 টাকায় পাবো, তাহলে আমার প্রফিট সেক্ষেত্রে কত হবে, 1 টাকা 20 পয়সা, মানে প্রফিট বেড়ে গেল, আরো দেখো 30 পয়সা বেড়ে গেল। এই যে এই ঘটনাটা বললাম, এই যে 1 টাকা 20 প্রফিট হলো, এটাকেই বলা হয় কস্ট কন্ট্রোল, কস্টটাকে কমানোর চেষ্টা করলাম, কস্টটাকে কন্ট্রোল করলাম। এবার তোমরা বললে স্যার কস্ট রিডাকশন জিনিসটা কি, দেখো কস্ট রিডাকশনটা কি, এই যে আমরা যে কন্ট্রোল করলাম না, এই যে আমরা কস্টটা কন্ট্রোল করলাম, যদি স্ট্যান্ডার্ডের চেয়েও যদি কম করতে পারি, যদি স্ট্যান্ডার্ডের চেয়েও কম করতে পারি, তখন তাকে বলে কস্ট রিডাকশন। বোঝা গেল ব্যাপারটা। তো এই মোটামুটি শেষ হয়ে গেল এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার কিছু নেই। পরের চ্যাপ্টার কি হচ্ছে তোমাদের, কস্টের পরের চ্যাপ্টারটা কি আছে, ক্লাসিফিকেশন অফ কস্ট, অর্থাৎ কস্টের শ্রেণীবিভাগ। তারপরের চ্যাপ্টার কস্ট শিট, আমরা পরের চ্যাপ্টারে ক্লাসিফিকেশন অফ কস্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে তো। তারপরের চ্যাপ্টারে আমরা কস্ট শিটে চলে যাবো।